আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর 13 তারিখের প্রিপারেশন কেমন করে নিচ্ছেন বা কিভাবে নিচ্ছেন? আশা করি 13 তারিখের প্রিপারেশন ভালোই হবে ইনশাআল্লাহ। কিছু কিছু ভাইয়েরা আমার প্রশ্ন করেছেন, আপনাদের প্রিপারেশন কি? আমাদের প্রিপারেশন গতকালকের সমাবেশ থেকে এবং গতকালের সমাবেশের পর 8 দলীয় জোট বসেছিল। বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমুনাই, বাংলাদেশ হেফাজতে ইসলাম আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের 8টি সমন্বয় ইসলামী জোট তারা সমাবেশের পরপরই একটি রাজনৈতিক দিক নির্দেশনা এবং আগামীর কর্মসূচি গণভোট নিয়ে এবং 13 তারিখের আওয়ামী লীগের যে সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা রাস্তায় নামার ঘোষণা দিয়েছে, উসামা বিন লাদেনের মতো বিদেশ থেকে ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছে দেশে নৈরাজ্য সৃষ্টি করার, সেই বিষয় নিয়ে জামাত ইসলামী সহ 8 দল তারাও ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে যে যারা রাস্তায় নামবে, দেশে অপ্রীতিকর ঘটনা ঘটাবে, দেশে সন্ত্রাস সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য এবং তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের ধরে ধরে আইনের হাওলা করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলাম অতীতেও বিগত 16 বছর জামাত ইসলাম রাজপথে সংগ্রাম করেছে দুর্দম গতিতে। জামাত তার সক্রিয় ভূমিকা পালন করেছে। জামাত শিবির অতীতে রাজপথে আন্দোলন সংগ্রাম কন্টিনিউ করেছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা যত আন্দোলন সংগ্রাম করেছি, যত মিছিল কর্মসূচি করেছি, আমরা রাজপথে যত সময় ব্যয় করেছি, তার 16 ভাগের 1 ভাগ যদি অন্য দল বাংলাদেশের যারা নিজেকে জনপ্রিয় দল ক্ষমতায় বর্তমানে বসে আছে মনে করতেছে, তারা যদি ঠিক আমাদের মতো সামান্য সময় ব্যয় করতো রাজপথে, তাহলে বিপ্লব হয়ে যেত 2013 সালে। শাপলা চত্বরে যখন অসংখ্য মুজাহিদরা সমবেত হয়েছিল, শাপলা চত্বরের সেই কাল রাতের কথা জাতি এখনো ভুলে নাই। বিজয় অনেক আগেই বাংলাদেশে এসে যেত যদি আজকে যারা ক্ষমতার জন্য পাগল হয়ে আছেন, গণভোট মানছেন না, ক্ষমতার জন্য যারা পিয়ারও মানলেন না, এখন গণভোটও মানতেছেন না, এরাই যদি সেই সময় কয়েকটি সময় গিয়েছে, যেমন আল্লামা সাইদি সাহেবের রায়ের পর যখন যুদ্ধ অপরাধের মিথ্যা বা নোয়াট মামলার রায় হয়, সাইদি সাহেবের রায়ের পর ফুঁসে উঠে বাংলার জনগণ। সাইদি সাহেবের রায়ের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা রাস্তায় নেমে আসে এবং পুলিশ, শেখ হাসিনার স্বৈরাচার পুলিশ অতর্কিতভাবে বিনা কারণে, বিনা উস্কানিতে মুহুর গুলি চালায় সাইদি সাহেবের রায়ের পক্ষে যারা, বিরুদ্ধে যারা মিছিলে অংশগ্রহণ করে, সেই সব ভাইদের বিরুদ্ধে শেখ হাসিনার পুলিশ অতর্কিত গুলি চালায়। সেই গুলিতে 3 দিনে প্রাণ যায় 75 জন ভাই, শহীদ ভাইয়ের, যা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে একজন নেতার জন্য। শেষ পর্যন্ত 175 জন ভাই প্রাণ দিয়েছে। সেই দিনগুলাতে যদি আমরা আপনাদের সাপোর্ট পেতাম, সেই দিনগুলাতে যদি 2013 সালে যেভাবে সারা বাংলাদেশকে অবরোধ করা হয়েছিল, সারা দেশে
রাস্তাঘাট, রেল, মেট্রো সব কিছু যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, সারা দেশকে যখন, বাংলাদেশকে যখন ঢাকার সাথে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, রাস্তায় যখন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইরা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে যখন রাস্তায় নেমেছিল, তখন আপনাদের সাহায্য পায়নি যারা আজকের ক্ষমতার পাগল। তখন আপনারা যদি সাহায্য করতেন 2013 সালে সাইদি সাহেবের মামলার পরপর, এই সাইদি সাহেবের মামলাকে ইস্যু বানিয়ে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দিতেন, তখনই কিন্তু আওয়ামী লীগ পড়ে যেত। কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আমরা আপনাদের সাথে ছিলাম, আমাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় গেছেন, আমাদের সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ আসন আপনাদেরকে দিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা ক্ষমতার স্বাদ গ্রহণ করলেন, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন না। সাইদি সাহেবের মামলার পর যদি এই দল, আজকে যারা ক্ষমতার জন্য পাগল, তারা যদি আজকে আমাদের সাপোর্ট করত, তাহলে আওয়ামী লীগ সেই 13 সালেই পড়ে যেত। পরবর্তীতে কিছুদিন পরেই আবার আরেকটি বিপ্লবের সূচনা হয়। সেই বিপ্লবকে কাজে লাগাতে পারে নাই। এর আগের দিন 4 মে 2013 সাল বিএনপি জামাতের একটি সমাবেশ ছিল জোটের, তখন আমাদের জোট ছিল, এই জোটের একটি সমাবেশ ছিল ঢাকায়। এর আগের দিন পরিকল্পনা হয়েছিল এই সমাবেশকে কেন্দ্র করে সকলে ঢাকা চলে আসবেন। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, আমার ঠিক মনে আছে তৎকালীন সময়ে সবাই কিন্তু ঢাকামুখী, আগের 2 দিন আগ থেকে ঢাকা গিয়ে উপস্থিত হয়েছিল। কারণ পরের দিন 5 তারিখ শাপলা চত্বরে সেই শাপলা চত্বরের মহাসমাবেশ। এর আগের দিন বিএনপি জামাতের সমাবেশ ছিল, জামাতের সকলেই চলে গেছে বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত হৃদয় থেকে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তার দল এবং দলের বর্তমান যারা কেন্দ্রীয় দায়িত্বশীল, আমাদের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল্লাহ, তিনি তো উবায়দুল কাদেরের আপন যমজ ভাই। মির্জা ফখরুল ইসলাম হচ্ছেন উবায়দুল কাদেরের যমজ ভাই, দ্বিতীয় পাঠ। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে আন্দোলন করতে দেয় নাই, বিএনপিকে আন্দোলনের রাজপথে নামতে দেয় নাই। শাপলা চত্বরের সেই কাল রাত এখনো আমরা ভুলি নাই। শাপলা চত্বরে যেভাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা রাজপথে গিয়েছিল, সেই দিন বিএনপির বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে আজকে শাপলা চত্বরে আলেম উলামার পাশে থাকার জন্য ঢাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সব দলকেই তিনি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় কিছু নেতারা সেই দিন গাদ্দারি করেছিল জাতির সাথে। সেই সব কথা আমরা বলি নাই। এই দিন যদি বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করত, তাহলে 5ই মে শাপলা চত্বর যে আন্দোলন হয়েছিল, বিএনপি সর্বোচ্চ সাপোর্ট দিলে এবং 2 থেকে 4-5 লাখ মানুষ যদি বিএনপি সেই দিন সমবেত করত, আর জামাত ইসলাম তো অলরেডি মাঠে ছিল, হেফাজত মাঠে ছিল, ইসলামী আন্দোলন মাঠে ছিল, তারাও লোক মাশাআল্লাহ প্রচুর সমাগম করেছিল। কিন্তু একটু সাপোর্ট যদি বিএনপি দিত, তাহলে 5ই মে 2013 সাল সেই রাত পোহাতো। আর সেই রাত যদি পোহাতো, তাহলে সেই রাত হতো আওয়ামী লীগের শেষ রাত, আওয়ামী লীগ সেই দিনই পড়ে যেত। কিন্তু শাপলা চত্বরে আপনাদের সাপোর্ট আমরা পেলাম না। সাইদি সাহেবের মামলার পর 175 জন মানুষ প্রাণ দিল, সারা দেশ অচল হয়ে গেল, আপনাদের সাপোর্ট পেলাম না। সরকার পড়বে কিভাবে? কেন্দ্রীয় নেতারা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে জাতি ভদ্র বলতে বলতে এমন ভদ্র বানাইছে, ওবায়দুল কাদেরের 2য় পাঠ হয়ে গেছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা যে যাই বলুন, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে আন্দোলন থেকে দূরে রেখেছিল। এই বিগত 16টা বছর বিএনপিকে আন্দোলন করতে দেয় নাই এই কিছু কেন্দ্রীয় নেতারা। বিএনপিকে
আন্দোলন থেকে দূরে 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 রেখে রেখে আজকে এই পর্যন্ত বিএনপিকে নিয়ে এসেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য এই ধরনের কিছু নেতারাই বিএনপিকে নষ্ট করেছে, ধ্বংস করেছে। বিএনপি একটি জনপ্রিয় দল ছিল, বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। সেই আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে দোষ নামিয়েছে কারা? এরাই আজকে বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীল। দুঃখ হয় আমাদের। যাই হোক, এই বিষয়ে গেল। এখন বাংলাদেশে বৈরী আবহাওয়া নয়, কিন্তু এখন বাংলাদেশে একটি সুন্দর আবহাওয়া। এই সুন্দর আবহাওয়ার মধ্যে বাংলাদেশ তার গতিতে আগাচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে এখন আজকের একটা প্রোগ্রাম আমাদের হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা এনসিপির একটা প্রোগ্রাম আমরা দেখলাম, একজন বিএনপির দায়িত্বশীল, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই বিষয়ে কিছু কথাবার্তা ওনারা বলেছেন। কিন্তু বিএনপির একজন নেতা তার গায়ে লেগে গেছে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আজকের হেডলাইন মূলত দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আমার কেন লাগবে গায়ে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে আমার গায়ে কেন লাগবে? আমি তো চাঁদাবাজ নই, আমি তো দুর্নীতিবাজ নই, তাহলে আমার গায়ে আমি কেন আনবো? দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বললে তো আমার গায়ে লাগার কথা না। আমরা তো দুর্নীতির বিরুদ্ধে এই কথা বলবো। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে, বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, বিএনপি অপহরণের বিরুদ্ধে কথা বলবে, গুম খুনের বিরুদ্ধে কথা বলবে, বিএনপি সমস্ত অপকর্মের বিরুদ্ধে, দেশ বিরোধীর বিরুদ্ধে, এবং মানুষের জানমালের নিরাপত্তা যারা দিতে পারে না, যা মানুষের জানমালের নিরাপত্তা যে দিতে পারে না, বিএনপি তো সেই পক্ষেই কথা বলবে। এটাই তো হওয়ার কথা। তাহলে তোমার কেন লাগে রে বন্ধু, তোমার কেন লাগে? গায়ে লাগবে কেন? এতএব সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করি এই যে গণভোটের যে একটি বর্তমানে একটি আলোচনা হয়েছে, আমাদের বিগত প্রায় 6 মাসই বলতে পারেন, ঐক্যমত কমিশনে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এনসিপি, এবি পার্টি, নুরুল ইসলাম, নুরুল হক নুরুর দল, তারপরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা জুলাইয়ের পক্ষের দলগুলা, সকলেই কিন্তু এই জুলাই বিপ্লবের পক্ষের শক্তি, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, দীর্ঘ 6 থেকে 7 মাস তারা বসে আলোচনা করে একটি জায়গায় যখন পৌঁছলেন, ঐক্যমতে পৌঁছলেন, ঐক্যমত কমিশনের, তখন গণভোটের দাবি উঠল, সবাই সিগনেচার করলো, গণভোট সবাই মানলো, কিন্তু একটি দল বিএনপি তারা গণভোটের পক্ষে নয়। এই গণভোটের পক্ষে নয়, একটি দলের পক্ষে অবস্থান নিয়ে ইউনূস এই গণভোটকে আপাতত স্টপ করে দিলেন। এটা আমাদের জন্য দুঃখজনক। ইউনূস সাহেব একজন জনপ্রিয় ব্যক্তি, ইউনূস সাহেব ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস একজন ব্যক্তি। তার মৃত্যুর আগে যদি তার ইমেজকে উনি নষ্ট করে যান, মৃত্যুর আগে যদি তার সেই বিশ্বে যার এত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা যদি উনি তার দেশে হারান, মৃত্যু তো উনি দেশেই করবেন, আর এই মৃত্যুবরণের সাথে সাথে তার জনপ্রিয়তার যদি মৃত্যুবরণ হয়, তাহলে এটা তার সারা জীবনের জন্য একটি দুঃখ, কষ্ট, গ্লানি। আর এই দুঃখ, কষ্ট, গ্লানি নিয়ে এবং ইজ্জত হারিয়ে, সম্মান হারিয়ে মৃত্যুবরণ ডাক্তার ইউনূস সাহেব করবেন, এটা আমরা চাই না। অতএব ডাক্তার ইউনূস সাহেবকে উদাত্ত আহ্বান, আপনি কোনো দলের আনুগত্য করবেন না, আপনি কোনো দলের গোলাম হয়ে কাজ করবেন না। কোনো দলকে ক্ষমতায় নিয়ে যেতে আপনি বা ক্ষমতা দিতে আপনি মরিয়া হবেন না। আপনি মৃত্যুর বরণের আগে দেশে একটি সুন্দর নির্বাচন করার জন্য, নির্বাচন দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি এমন একটি নির্বাচন বাংলাদেশে দিন, যে নির্বাচন দেশের জন্য, বিশ্বের জন্য একটি রোল মডেল হিসাবে থাকবে। এটা আপনার কাছে আমাদের দেশের জনগণ হিসাবে দাবি। সংগ্রামী বন্ধুগণ, সেকেন্ড বিষয়, 13 তারিখ
প্রিপারেশন কেমন হচ্ছে, 13 তারিখের প্রিপারেশন বাংলার জনগণ কেমনভাবে নিচ্ছে। জাহাঙ্গীর ভাই, ওয়ালাইকুম আসসালাম। 13 তারিখ আমাদের প্রিপারেশন হওয়া উচিত। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সকলেই অলরেডি ঘোষণা দিয়েছেন 13 তারিখ রাস্তায় থাকবে, শিবির থাকবে, জামাত থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, হেফাজত থাকবে, খেলাফত থাকবে, সব ইসলামী দলগুলা থাকবে। আর বাংলাদেশের বড় দল যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সব কিছু রাজনৈতিক দল যার যার ভিন্ন, আওয়ামী লীগের বিষয়ে সকল এক, এতএব সকলেই অংশগ্রহণ করবেন। সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে বাংলাদেশে ঘটে না সেদিকেও খেয়াল রাখবেন। আর দেশকে রক্ষা করবেন, দেশের মানুষকে রক্ষা করবেন, দেশের জানমালের নিরাপত্তা সকলেই রক্ষা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা প্রস্তুত থাকুন। আর আমরা চাই আমার এলাকা, আমার নিজ এলাকা 1 নং খলিলপুর ইউনিয়ন, মৌলভীবাজার সদর, শেরপুর, সরকার বাজার সহ এই সমস্ত এলাকাটা আওয়ামী লীগের যারা আছেন আপনারাও নিরাপদে থাকবেন, নিরাপদে আরেকজনকেও রাখবেন। নিরাপদে থাকা দরকার, কারণ আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য পুলিশ আপনাদেরকে রাতের পর রাত খুঁজে, আর পুলিশি ফয়রানির শিকার হবেন, জুলুমের শিকার হবেন, পুলিশের দৌড় খাবেন। এটা আমি চাই না। এতে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনার মামলা হতে পারে, জেলে যেতে পারেন, অথবা বাংলাদেশের পক্ষের বিপ্লবীরা আপনাকে তাড়া করবে, দৌড়াবে। এটাও আমরা চাই না। এতে আপনারা ঘরে বসে আছেন, ঘরে বসে থাকেন, আগামী 20-40 বছর ঘরে বসে থাকেন, শান্তিমতো ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনারা আপনাদের জীবন পরিচালনা করেন। তবে রাজনীতির নাম নিবেন না, রাজনীতিতে অংশগ্রহণ করবেন না। 20-16 বছর আপনারা আমাদেরকে দূরে রেখেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গন থেকে আপনারা আমাদের মিছিল করতে দেন নাই, আপনারা আমাদের সমাবেশ করতে দেন নাই, আপনারা আমাদেরকে রাজপথে প্রতিবাদ করতে দেন নাই। এই স্বৈরাচার আওয়ামী লীগ আমাদের রাজপথে প্রতিবাদ করতে দেয় নাই, রাজপথে দাঁড়াতে দেয় নাই। এখন আপনারা রাজপথে দাঁড়াবেন, আপনারা শেখ হাসিনার লাদেন মার্কা ভিডিও বার্তায় আপনারা ফুঁসে উঠবেন। ওনারা বিদেশে বসে আপনাদেরকে রাজপথে ঠেলে দিবে, বন্দুকের সামনে আপনাদেরকে দিয়ে দিবে, জেলে আপনারা যাবেন, বন্দুকের গুলি আপনারা খাবেন, জুলাই যোদ্ধাদের পিটানি আপনারা খাবেন, দৌড়ানি আপনারা খাবেন। আর বিদেশ থেকে ভিডিও বার্তায়, লাদেন মার্কা ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা আপনাদেরকে উস্কে দিবে, ফুসকে দিবে। আর আপনারা রাজপথে নামবেন, জেলে যাবেন, জুলুম হবেন, মরবেন। এটা কইরেন না। এটা না করে আপনারা ঘরে বসে থাকেন, 20 বছর, 30 বছর, 40 বছর রাজনীতির নাম ভুলে যান। শেখ হাসিনা মরে যাবে, আওয়ামী লীগ ডুবে যাবে, আওয়ামী লীগ আর আসবে না। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস কবর রচনা হয়ে গেছে। আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করবে না। SM পাবেল ইসলাম, আমার ভাই পাবেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, বীর সেনানী, 1 নং খলিলপুর ইউনিয়নের সংগ্রামী একজন ছাত্র শিবিরের সাবেক নেতা। আমি ওনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, লাল গোলাপ। আমার জাকির ভাই, আইনপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক হাফিজ, আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন ভাই, তার জন্য দোয়া রইল। বন্ধু শিমুল সহ সবাই আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিষয়গুলো কথা বলছিলাম, যে রাজপথ আমরা ছাড়ব না। আমরা বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা বা সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করবে কেউ, সেই বিষয়ে সেই কাজ করতেও দেব না। এবং আপনারা যখন যেখান থেকে খবর আসবে আপনারা রাজপথে থাকবেন। আর আগামীতে 13 তারিখের জন্য আপনারা প্রস্তুত হন। 12 তারিখ রাতে, 12 তারিখ রাত 12টার পরই 13 তারিখ হয়ে যাবে, অলরেডি স্টার্ট। তো আপনারা প্রস্তুতি রাখুন। 13 তারিখ অলরেডি চলে আসছে।
আপনারা প্রস্তুত থাকবেন এই স্বৈরাচার যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই দিকে সর্বোচ্চ সতর্ক থাকবেন। কারণ শেখ হাসিনার রায় হবে, এই রায় শুনানি হবে। শেখ হাসিনা বাংলাদেশে এমন সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে, শেখ হাসিনা যে খুন গুমের রাজত্ব কায়েম করেছিল বিগত 16 বছর, সকল অপরাধের বিচার বাংলার জমিনে হবে এবং হচ্ছে। এই বিচারের পর বিচারকগণ যে রায় দিবে সেই রায় শেখ হাসিনাকে মাথা পেতে নিতে হবে, তার দলকে মাথা পেতে নিতে হবে। বন্ধু শিমুল, আমি এড দিছি, এড হওয়ার জন্য চেষ্টা করুন। আমি শিমুলকে এড দিছি, দেখো তো তোমার এটা জয়েন হওয়ার চেষ্টা করা যায় কিনা, তাহলে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। শিমুল, এড দিয়েছি আমি, চেষ্টা করো। এই এড হয়েছে, আলহামদুলিল্লাহ, বন্ধু শিমুল এড হয়েছে। আসসালামু আলাইকুম। নিরাকিতা খবর? ইউকের নিরাপদ বাংলাদেশ চাই সে সভাপতি, ইউকের সভাপতি বন্ধু শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। কথা শোনা যাচ্ছে শিমুল? জি আলহামদুলিল্লাহ, শোনাজার ভাই। হ্যালো, আমার কথা উন্ডায়নি? হ্যাঁ আমি উন্ডাম, আমি উন্ডাম, আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ 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 ভাই। কই খাজে নাকি? ও একটু খাজো। ও তাইলে তো সমস্যা, আমি তো বুঝি নাই। ঠিক আছে, আর কি অবস্থা? কথা বলা যাবে নি না? আলহামদুলিল্লাহ, আমি আসলে শর্টকাটে কিছু কথা কইলাম। হ্যাঁ, তাইলে একটু বলতে হবে। যাই হোক, আমরা তো দুই বন্ধু আলোচনা করতেছি। আর যাই হোক, আমার বন্ধু শিমুল ইউকে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের এক সময়ের তুখর ছাত্র নেতা, শিবিরের ছাত্র নেতা এবং জামাতের বর্তমানে একজন সংগ্রামী নেতা। এখন জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, 13 তারিখের উদ্দেশ্যে এবং শর্টকাট গণভোট এবং পিয়ার, এই কিছুই তো হলো না। সবকিছু মিলে একটা আলোচনা করার দরকার বন্ধু। আচ্ছা, আমি যেটা কইতাম চাইলাম যে আমরা যে সপ্তাহ পরে বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত করছি ঐক্যবদ্ধ হইয়া। ঠিক। এখানে বিএনপির জেলা আছিল, তেমনি জামাত শিবিরেরও আছিল, এনসিপির তো আর আসিল, তারা ছাত্ররাও সবে করছে মিলিয়া। এখন বর্তমানে যখন বিএনপির তারা কেন্দ্রীয় নেতা এখন মুখ থেকে শোনা যায়, তারা যে কথাগুলা কন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, এটা এখন হতবাক হয়ে যায়। আমরা রাইট 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 বোঝা যায় যে এখন আরো আমি একটা ভিডিও বানাইছি একটু আগে, নাটোরের সাইডে শুনোর এমপি কইরা তারা যে তারা আওয়ামী লীগের চাদরও আসলা, এখন তারাও চাদরও চাই, তারাও সম্মান তারাও দেখানি লাগবো, তারাও সম্মান দেখাইছে। বুঝছি এর বুঝছি। মানে হইছে যে ও যে আওয়ামী লীগের বিষয়টা, যে বিষয় হয়েছে যে এখন আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন করে তাহলে তারার মাধ্যমে করবো। রাইট, এটা তার নজির। উনারা তো নজিরটা, মির্জা ফখরুল ইসলাম কি বলেছে? মির্জা ফখরুল ইসলাম বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আপনাদের নামে কোনো মামলা থাকবে না, আমরা সব মামলা তুলে নেব। তার মানে খিতা দাঁড়ায়, তার মানে খিতা দাঁড়ায়। আমি ওখান কইমু যে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে, ও আওয়ামী লীগের লোকে যদি এখন তোমরা সায় দাও তাইলে বাংলাদেশের রক্তর লগে বেইমানি করা হইব। জুলাইয়ের যে ছাত্র আন্দোলনে যারা শহীদ আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে, তারা রক্তর লগে বেইমানি করা হইব। রাইট, একদম রাইট। বেইমানি করে এখন বেইমানির দ্বার প্রান্তে দাঁড়াই আছে এখন বিএনপি, তারা প্রকাশ করে অলরেডি, বুঝছো না? তো আসলে আমার আরো কথা হওয়ার মানে ইচ্ছা আছিল, হইতে পারলাম না ব্যস্ততার লাগছে। বাট আমি ওখানে কইমু যে আমরা যদি এখন আওয়ামী লীগের আবার সুযোগ দিইতে মনে রাখো, খালি জামাতের ক্ষতি হইতো না, বিএনপিরও ক্ষতি হইতো না, ইলা কিছু নাই। কারণ তুমি তাই রূপ দেখাই দিলেইছো যে বিএনপি যখন আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হইছে, তো
তখন বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাসী তারা উঠে যে নির্যাতন করছে তারা কিন্তু এটা দেখছে, ফলো আপ করছে। তারা যদি মনে করে আওয়ামী লীগের লোক আঘাত করে শৈল্লা তারা ফার ফাই দিব, নেবার আওয়ামী লীগ কোনো সময় সুযোগ দিত নাই। তারা যে একটা আয়নাগর আগে তৈরি করছে না, না হাজার হাজার আয়নাগর তৈরি করবো আওয়ামী লীগের। তাইলে আমাদের একটা জিনিস এখান থেকে আমরা স্পষ্ট, বিএনপির বর্তমানে যারা তরুণ যুবক যারা আছেন, বিএনপির বড় একটা অংশ হচ্ছে বাংলাদেশের পক্ষে, জুলাইয়ের পক্ষের অংশ। এখনো বিএনপির অসংখ্য তরুণ যুবকরা কিন্তু দেশের জন্য, মানুষের জন্য জুলাইয়ের পক্ষে অবস্থান করতেছে। তাদেরকে জানাই রাখা উচিত, তারা বোঝা উচিত যে এই যে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, আরেকজন বলেছেন নৌকা দানের শীষ যদি পাশ করে, নৌকার দানের শীষ আমরা একই পরিবার, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যেখান থেকে যা লাগে আমরা আপনাদের করবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। সব মিলিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার, আবারও পুনর্বাসন করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এটা কিন্তু বর্তমান তরুণ যুবক সমাজদেরকে মনে রাখতে হবে এবং তাদের স্মৃতিতে লিখে রাখতে হবে। স্পষ্ট। আচ্ছা, আমি সরি, আমি আসলে বিদায় নিতে হইব, আমি একটু বিজি। ইনশাল্লাহ একবার আমি সময় নিয়ে ইনশাল্লাহ হইব। আমিও তো উদারতা আহ্বান জানাই, ঠিক আছে, মাঝে মধ্যে লাইভে আসলাম, আমরা কথা বললাম দেশ এবং জাতির। আর এখন যারা আমাদের সাথে যুক্ত আছেন, যদি কেউ লাইভে অংশগ্রহণ করতে চান, আসুন, একটু কথা বলি, গল্প করি, আড্ডা দেই। আমি বিদায় জানাচ্ছি। আসলে আমার আরো বেশি কথা কওয়ার ইচ্ছা আছে, বাট সময় স্বল্পতার কারণে আমি বুঝতে পারছি, সবকিছু মিলাইয়া তো আর খাস। এখন আমাদের কাছে যিনি আছেন, ইউকে নিরাপদ বাংলাদেশ চাই, ইউকে সংগ্রামী সভাপতি বিদায় নিচ্ছেন। ধন্যবাদ বন্ধু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের সাথে ছিলেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সংগ্রামী সভাপতি উনি। লন্ডনে অত্যন্ত ফেমাস একজন ব্যক্তি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং উনি যেভাবে তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটি অঙ্গনে যিনি দায়িত্ব পালন করছেন, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যাই হোক, উনি আবার আমাদের সাথে আসবেন। আমাদের একসাথে আমরা ছিলাম আবুধাবিতে, তৎকালীন সময়ে আমরা অসংখ্য আড্ডা দিয়েছি। আমাদের তৎকালীন সময়ে এই জায়গাটার নাম ছিল, আমরা থাকতাম ফিরোজ আব্দুল আজিজ, আর আমরা মাঝে মাঝে সাগর পার কর্নিশে গিয়ে ওইখানে আমরা বসে আড্ডা দিতাম। যাই হোক, এখন মূলত আমরা যে বিষয়গুলোতে কথা বলেছিলাম, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আওয়ামী লীগের সকল মামলা উনি তুলে নেবেন। আবার পরবর্তীতে এসে উনি অস্বীকারও করেছেন যে এই কথা উনি বলেন নাই। আসলে এমন একটি যুগ চলে এসেছে যে সত্য কথা বলেও এআই দিয়ে মানুষ চালিয়ে দেয়। কিন্তু বলেছে, কিন্তু এআই এর উপর দিয়ে এটা চালিয়ে দিয়েছে। এটা দুঃখজনক। এতে বেফাস কোনো মন্তব্য করবেন না। মনে মুখ দিয়ে যা আসে তা বললেন, বলে আবার অস্বীকার করলেন। একজন রাজনৈতিক কেন্দ্রীয় নেতা বেফাস মন্তব্য করা উচিত নয়। আমরা বলেছিলাম ওবায়দুল কাদের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যমজ ভাই, দুইজনই এক পাঠ, একই অভিনেতা অভিনয় করে যাচ্ছেন। যাই হোক, সংগ্রামী বন্ধুগণ, আমরা আসি আমাদের মূল আলোচনাতে। আমরা যে আলোচনা করছিলাম, আমাদের এ পর্যায়ে আমাদের সাথে যদি কেউ যুক্ত হতে চান, যুক্ত হতে পারবেন। আসুন, আড্ডা দেই, গল্প করি। আমরা বলেছিলাম যে কথাটা, যে অতীতে আমাদের অনেক আন্দোলন সংগ্রাম, অনেক রক্ত, অনেক শহীদ, অনেক ভাইরা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন। এই দেশকে গড়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, শেষ পর্যায়ে এসে যারা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল,
এই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছিল, ফুঁসে উঠেছিল, জীবন দিয়েছিল, বুক পেতে দিয়েছিল, গুলি করা হয়েছে, শহীদ হয়েছে, এই জুলাই বিপ্লবের ওপরই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পেয়েছে, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ কথা বলতে পারতেছেন, দেশের মানুষ আজকে তার অধিকার নিয়ে বারবার রাস্তায় নামছেন। এই অধিকারটুকু পেয়েছেন এই জুলাই বিপ্লবের পর। এখন এই পর্যায়ে এসে যদি জুলাই বিপ্লবকে আমরা স্বীকৃতি না দেই, জুলাই বিপ্লবকে যদি আমরা প্রাধান্য না দেই, আর প্রাধান্য না দিয়েই যদি আমরা এগোতে চাই, তাহলে এগোতে গিয়েই কিন্তু আমরা পা পিছলে পড়ে যেতে পারি। এটা মনে রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ। এতে জুলাই চেতনাকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদ যদি স্বীকৃতি না পায়, জুলাই চেতনা বাস্তবায়ন হবে না। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এজন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার, বর্তমান কেয়ারটেকার সরকারকে সেই পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সকল দল যেহেতু সিগনেচার করেছে, সাইন দিয়েছে জুলাই সনদের পক্ষে, অতএব সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এবং সকল একমত হয়েছে যে গণভোটের বিষয়ে গণভোট হবে। গণভোট নির্বাচনের আগে হওয়াটাই যুক্তিযুক্ত, কারণ নির্বাচনের পর বা নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে প্রভাব পড়বে। অতএব গণভোটটা আগে হওয়া জরুরি। অতএব সকলে যদি একমত, ঐক্যমত গণভোট হওয়ার জন্য, তাহলে গণভোট নির্বাচনের মিনিমাম 1 মাস আগে গণভোট দিতে হবে। গণভোট দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। আমি দেখলাম কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত কমিশনে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এসেছে, বসেছে, চা খেয়েছে, গল্প করেছে, লাঞ্চ করেছে, ডিনার করেছে, চলেছে। এখানের খরচটা দেখেছেন কত? প্রায় 2 কোটির উপরে, প্রায় 2-3 কোটি টাকার উপরে হয়ে গেছে খরচ। এই যে মেহমানদারি করলেন বিএনপি, জামাত, চরমুনাই, হেফাজত, খেলাফত যা আছে, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ সকলেই গেলেন, নাস্তা করলেন, ডিনার করলেন, খাইলেন, মাসের পর মাস, দীর্ঘ 6 মাস সকল ঐক্যে পৌঁছলেন। এখন গণভোটে স্বাক্ষরও করলেন। এখন গণভোট না হবে না কেন? অবশ্যই গণভোট হতে হবে, এবং গণভোট হতে হবে নির্বাচনের 1 মাস আগে। এই গণভোট হওয়ার পর যা হয়, আপনাদের পক্ষে আসুক, দেশের পক্ষে আসুক, জুলাইয়ের পক্ষে আসুক, যার পক্ষে যাক, গণভোটের রায় যেদিকে যাবে, সেই গণভোটের রায় আইনি ভিত্তি পাবে। আইনি ভিত্তি পাওয়ার পর, আইনি স্বীকৃতি পাওয়ার পর আগামী নির্বাচন হবে। একটা কথা মনে রাখতে হবে, এই সংবিধান, এই গণভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচন হতে হবে। সংবিধান, বাংলাদেশের বর্তমান সংবিধান বলছে। এতে গণভোট যদি না হয়, সংবিধান চেঞ্জ করা যাবে না। কারণ সংবিধান চেঞ্জ না করলে 2000 কি চলে আগামী ফেব্রুয়ারিতে 2026 সালে নির্বাচন হবে না। আগামী 10 বছরেও নির্বাচন হবে না, 5 বছরেও নির্বাচন হবে না। তো নির্বাচন না হলে আপনারা যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনারা ক্ষমতায় যেতে আপনারা মরিয়া হয়ে গেছেন, ক্ষমতায় যাবেন কিভাবে? আগে জুলাই সনদকে ভিত্তি দেন, আইনি ভিত্তি দেন, জুলাই সনদকে স্বীকৃতি দেন আইনের মাধ্যমে। এরপর ক্ষমতার জন্য চিন্তা করবেন। দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসলে অবশ্যই আপনাদের ক্ষমতায় নেবে। আপনাদের জনপ্রিয়তা তো আকাশ চুম্বে। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশেই আপনাদের মানুষ। তো ভয় কিসের ভাই? ভয় তো নাই। আপনারা তো রাতে আরামসে ঘুমান, কোনো অসুবিধা নাই। আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, ক্ষমতায় আপনারা যাবেন নিশ্চিত। নাকে তেল দিয়ে ঘুমান। রাজপথে নামতে হবে না, কর্মসূচি যেতে হবে না, বুট চাইতে হবে না কারো কাছে। বিএনপি বুট চাইবে কেন?
বিএনপিতে মানুষ এমনিই ভোট দিবে। বিএনপি কোথাও গণসংযোগ করতে হবে না, মানুষ ভোট দিবে। বিএনপি রাস্তায় নামতে হবে না, মানুষ ভোট দিবে। বিএনপি পোস্টার লাগাতে হবে না, বিএনপি কে মানুষ ভোট দিবে। বিএনপি মাইকিং করতে হবে না, বিএনপি কে মানুষ ভোট দিবে। সারা বাংলাদেশে বিএনপি, টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাতুরিয়া, বিএনপির মানুষ আর মানুষ। কারো মামলা তুলে নেব এ কথাও বলতে হবে না, বিএনপি কে অটো মানুষ ভোট দিবে। আওয়ামী লীগের কে আপনারা পা ধরতে হবে না, আওয়ামী লীগকে তেল মারতে হবে না, ওই আওয়ামী লীগই আপনাদের ভোট দিবে। বিএনপির এত জনপ্রিয়তা, একটি জনপ্রিয় দল বিএনপির, সারা বাংলাদেশে মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাতুরিয়া, সারা বাংলা বিএনপির জন্য কথা বলতেছে। আপনারা নির্বাচনী ক্যাম্পিং এ যাওয়ার প্রয়োজনই নাই, নির্বাচনী ক্যাম্পাস করার প্রয়োজন নাই, নির্বাচন নিয়ে আপনাদের আলোচনাই দরকার নাই। নির্বাচনের দিন শুধু বলবেন দানের শীষে ভোট দিন, জনগণ দানের শীষে যা পিয়ে পড়বে ভোট দিবে। আপনাদের কোনো চিন্তা নাই, চিন্তাই নাই। আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, যে যা করুক, জামাত ইসলাম যা পারে করুক, এনসিপি যা পারে করুক, কোনো সমস্যা নাই। এরা করবেইটা কি? দিন শেষে সব ভোট বিএনপির। অতএব এই সমস্ত এই বিষয়গুলাতে আপনারা কোনো কথা বলবেন না। আপনারা আপাতত আগামী নির্বাচনের আগ পর্যন্ত মাঝে মধ্যে টেলিভিশনে আসবেন, দেখা হবে, মানুষ একটু দেখবে, আর আরামসে ঘুমান, নিশ্চিন্তে ঘুমিয়ে যান, কোনো টেনশন নাই। কয়েস ভাই লাইভে আসবেন নি? আসলে আমাকে জানান। লাইভে যদি আসতে চান আসুন, আলোচনা করি, গল্প করি। কল দেন। এড করছি, এড হওয়ার জন্য চেষ্টা করো। কয়েস ভাই আসবেন না? আমি এড দিছি, আপনি ধরেন। এই তো হয়েছে, ভিডিও অন করা যাইব? এই তো ঠিক আছে, মাশাআল্লাহ। আসসালামু ভাই কি অবস্থা? আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার অন্ধকার হয়ে গেছে, আপনারা দেখা যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আমারে দেখলাম কত সুন্দর। তা আমি দেখি না, এটা কি তৈল আবার? না না, আমার ঠিক আছে। বুঝছি বুঝছি। আমি আচ্ছা বুঝলাম না আমি তো এখন। তোমারেও দেখলাম, আমারেও দেখলাম, যে সুন্দর লাগে আমারে। যাই হোক, আলহামদুলিল্লাহ। না, আমি আপনারা দেখলাম না। এটা আসলে লাইফ সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স নাই ভাই। মামুন ভাই তোমার ফোনটা একটু একটা মিনিট দাও, আমি দেখতাম একটু ঠিক আছে নি লাইভটা। কি তো অবস্থা, আসেনি বলা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর মেহেরবানিতে একটু আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইউকে থেকে একজন, ইউকে নিরাপদ বাংলাদেশ চাই সভাপতি, সংগ্রামী সভাপতি শিমুল আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বাক্কা সময় আলোচনা আমরা হইলো, আলোচনা করছি আমরা আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার জাহাঙ্গীর ইসলাম ভাই সালাম দিয়েছেন। এটা আগে নি না এখন? এটা আগে দিছিলাম। না না, লাইভ ঠিক আছে, লাইভ ঠিক আছে, আমি লাইভ দেখলাম। এই তো কত আচ্ছা ঠিক আছে, সুন্দর দেখা সমস্যা নাই, যায়। সমস্যা নাই, ওকে বুঝছি, প্রবলেম নাই। এটা আমিও তো কিছু করতেইব, এটা বুঝলাম না কি আমি না আমি আমিও তো ডরে বুঝি গেছিলাম না। যে লাইভটা করা তোমার, লাইভটা যদি সুন্দর না হয় তাহলে তো মুশকিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে দেখছেন আপনারা চিনেন আমার অত্যন্ত প্রিয় ভাই কয়েস আহমদ, সাবেক ইসলামী আন্দোলনের অন্যতম নেতা এবং সামাজিক সামাজিক কাজগুলোতে উনি সোনার বাংলা আদর্শ ক্লাব প্রতিষ্ঠাতা, সভাপতি। সবকিছু মিলে সামাজিক কাজ এবং শিক্ষা অঙ্গনে আলহামদুলিল্লাহ আমার কয়েসের অত্যন্ত ভূমিকা এখনো। উনি সেই আলহামদুলিল্লাহ এই শিক্ষা খাতে এবং বৃত্তি, এই বিষয়টা মূলত আমাদের মৌলভীবাজার সদরে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তি, আমাদের পরীক্ষা, মেধা পরীক্ষা, নানি আমাদের মেধা পরীক্ষা, যেটা ওই সোনার বাংলা আদর্শ ক্লাবের মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে মৌলভীবাজার সদর উপজেলায়। আর যার প্রতিষ্ঠাতা সভাপতি, সংগ্রামী সভাপতি আমার ভাই কয়েস।
আমরা তারে ধন্যবাদ জানাই, আমাদের সাথে যুক্ত হয়েছে, আমার সাথে যুক্ত হয়েছেন। আর শুক্রিয়া মূলত শুক্রিয়া। আমরা তো খুশি সংবাদ বাংলাদেশ নিয়ে, রুমন ভাই, খুশি সংবাদ হইলো আমাদের ক্লাব রেজিস্ট্রেশন কৃত সরকার অনুমোদিত ক্লাবে আত্মপ্রকাশ হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হোক এই বিষয় নিয়ে আমরা তো দুই ভাই আলোচনা করছিলাম, জি শেষ জি 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 পর্যন্ত জি, মানে এটা সাকসেস। স্বীকৃতি পাইছে, যদিও জুলাই জি জি সনদ এখনো স্বীকৃতি পায় নাই, কিন্তু আপনার সোনার বাংলা আদর্শ ক্লাব স্বীকৃতি পাইছে, এই জন্য অভিনন্দন। ইনশাল্লাহ যাই হোক, ইনশাল্লাহ ইনশাল্লাহ জুলাই জুলাই সনদ খুব শীঘ্রই স্বীকৃতি পাইলিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমরা দুই ভাই আলোচনা করি, আমরা তো আসলে সপ্তাহ মিলাইয়া আলোচনাও করতে হইব। জি 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 জি। এখন এই যে দেশের যে আমরা যে পরিস্থিতি, এটা তো হলেও আমরা দেখলাম, দেশের যে পরিস্থিতিটা, আমরা এখন এমন একটা পর্যায়ে গেছি যে এখন আওয়ামী লীগের কাছেও ভোট চাইতে চাওয়া লাগে, আর ভোট চাইতে হইলেও আওয়ামী লীগকে খাওয়া লাগে, রে ভাই আমি তোর মামলা টামলা যা আছে সব তুলে নিব, আমারে খালি সার করি দে। এখন ইটা বিষয় নিয়ে কিতা চিন্তা করতে হয়, হোসেন এটা আলোচনা করি আমরা, আও। আসলে ভাই মূলত হয়েছে গিয়া বাংলাদেশ আসলে বর্তমানে গভীর মানে গভীর সংকট আছে, এটা সবই স্বীকৃতি দিতে হইব বা স্বীকৃতি দিব আশা করি। আসলে আমরা যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই ব্যাপারে যে ঐক্যবদ্ধ কিছু সিদ্ধান্ত হয়েছে, যতদিন পর্যন্ত জুলাই সনদের স্বীকৃতি না হয়েছে এবং বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক জোটগুলা ঐক্যবদ্ধভাবে জুলাই বাস্তবায়ন না করতে পারবো, ততদিন পর্যন্ত এই বিষয়গুলা থাকবো, কন্টিনিউয়াস থাকবেই। আমি যতটুকু মনে করি বা আমার কাছে যতটুকু ব্যক্তিগত ধারণা থাকে আমি কইরাম যে আসলে এটা জুলাই সনদটা যতক্ষণ পর্যন্ত কার্যকর হয়েছে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ ভাবে এই দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি এগুলো থাকবেই, যেটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা কইরা খোয়া যায়। ঠিক তাইলে আছে। আজকে মানে আওয়ামী লীগ সরকার হইন যাই করছে, যেই হইছে, যেরকম হইছে, এত শর্ট পিচে তারা কর্মসূচি দেওয়ার সৎসাহস পাইতো না। ঠিক আছে। যেটা আসলে আমরার ব্যর্থতা, আমরার ব্যর্থতার সুযোগ নিয়ে তারা মাঠে ফিরাইতো স্যার। আর যদি আমরা এটা কন্টিনিউয়াস, আমরা বর্তমান যে বৃহত্তর রাজনৈতিক দলগুলো আছে কন্টিনিউয়াস এরকম থাকে, তাইলে আওয়ামী লীগ ফিরে আসাটা খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ ঠিক আছে, এই জন্য আমাদের আসলে সপ্তাহে মিলে আমরা এখন আমরা যেটা করা দরকার সব বিষয় মিলে, তো আমরা এই বিষয়ে আমরা সকল একমত, বা আমরা চেষ্টা করি। বাংলাদেশের কিন্তু বড় একটা অংশ, মানে এখানে হইতে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষের মানুষ, জুলাইয়ের পক্ষের মানুষ। কিছু কিছু বাস্তব মানুষ, বাস্তব। কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষ বলতে কিছু কিছু নেতারা তাদের স্বার্থের কারণে কিছু কিছু কথাবার্তা বলে, এমন কথাবার্তা বলে যা মানে আসলে এটা একজন দেশের পক্ষের মানুষ হিসাবে, জুলাইয়ের পক্ষের মানুষ হিসাবে আমরা এটা মানতাম পারি না। যেমন এই বিষয়গুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বিষয়ে বক্তব্য দিচ্ছেন, এই বিষয়ে কিন্তু বিএনপির বাইরেও কিন্তু মানতে পারেন না, মানেরও এটা না। স্বাভাবিক স্বাভাবিক এটা স্বাভাবিক। ধিক্কার জানাবে, ভাই নিন্দা জানাবে। এটাই তো বাস্তবতা। মানে আপনি, আমরা তো সারা বাংলাদেশের হিসাব যদি আমরা ভিন্নভাবে চিন্তা করি, আহ, এটা না করে আমরা শেরপুর নিয়ে একটু চিন্তা করি। আমরা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর, যখন সাইদি সাহেবের রায়ের সময় আমরা মরহুম আমরা শেখ সাহেব আল্লাহ বেহেশত নসিব করতে উনারে আমরা হ্যাঁ মিছিল দিলাম। আসলে বিএনপির মানুষের যদিও প্রকাশ্যে রাস্তা আইছে না, কিন্তু আমরা সাপোর্ট করছে। আপনার নার্সারিত গিয়া যখন দা কুদাল ডেউ খেলতি বেলতি সব হয়ে গেল পুলিশে, তখন তো আমরা সাপোর্ট দিছে, সাপোর্ট দিছে। সাপোর্ট দিছে, সাপোর্ট দিছে। হয়তো অনেকেই প্রশ্ন করে, আসলে এটা দুঃখজনক যে তখন কি আমরা বগলতলিতে আসলাম বা লঙ্গের তলে আসলাম, কিন্তু আসলে তো আমরা ব্যানার ধরা রাজনীতি করি না রুমান ভাই। শেরপুর আমার মনে হয় না যে যতটা মিছিল হয়েছে, যে খালেদা জিয়া যখন শাহজালাল মাজার জিয়ারত আইলা, হম। তখন বিএনপির যে ভূমিকাটা ছিল জামাতরও সামরিক খুব কম আসিল না, না আমরার অবস্থা খুবই শক্ত আছিল। হয়তো আমরা ব্যানারও গেছি না, ব্যানারও গেছি না আমরা মরহুম শেখ সাহেব, আপনি আসলা, বাকি যে জনশক্তি গুলো আছিল ফিসে আছিল। বাট আমরা তো আমরা ব্যানারে ধরা রাজনীতি করি না, মেইন তখন, সমস্যা হইলো। তখন তো শেরপুর যে মানে আমরা যে ইয়ে সমাবেশের যে স্টেজ বানাইছিলাম, এটা তো যে পুলিশ বাড়ির রাস্তার ঠিক সামনে আর কি, ঠিক ওখানে সামনে, ঠিক বানাইছিলাম। সামনে।
মানে আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে অনেকে জিজ্ঞাসা যে আসলে ভাই আপনি তো তখন কি তার রাজনীতি করছিলা, বাট আমি অনেক শেরপুর অনেক মিছিল ও বক্তব্য দিছি, কিন্তু আমার কোনো ছবিও নাই, মিলেন না বা পাইলাম না। যে কিন্তু ঠিক আছে। অনেকেই যে রাজনীতি ভাবে বিভিন্ন ভাবে প্রশ্ন আসলে করে। এটা মনে আমি হয়ে গেছে, মনে করায় মানে ধন্যবাদ ও যে শেরপুর যেটা খালেদা জিয়া আইতা আসলা তৎকালীন সময়ে কিন্তু লগে মকবুল আহমদ সাহেব আসলা এবং আইসন, মনে আছে নি? আইসো না মকবুল আহমদ আসুন সাহেব। ওই যে আমি তো ওই যে করি আমরা শেরপুর ইউনিয়নের মাঝে, মানে আজকে একটা জিনিস, বিএনপি নির্যাতিত দল না এটা যদি আমরা কই আসলে আমরা বলইব। অবশ্যই আমরা আমরা যেরকম আমরা যেরকম নির্যাতিত দল, বিএনপি বিএনপিও নির্যাতিত সেম নির্যাতিত দল, এটা কোনোভাবেই মানে আপোস করার কোনো সুযোগ নাই। না না না। যেমন একটা জিনিস, আমরা যদি হাতে গোনা কিছু মানুষ নির্যাতিত হয়, শেরপুরের পিলু বাইরে যেরকম নির্যাতন করছে পুলিশে, আমার মনে হয় না বিএনপির মাঝে আর একজন নেতার ইল্লা ছাত্র দলের যুব দলের কেউ এইরকম নির্যাতন করছে। করছে তার আমার মানে বন্ধু মুফাদরেও জেল অলরেডি 2 বার তারে নিয়েছে, মুফাদরেও জেল না নিয়েছে। ওটাই না, আমি আইলাম স্টেপ বাই স্টেপ আইলাম যে মুফাত ভাইয়ের ঘটনা যেটা করছে, মুফাত ভাই বিয়া করে অলিমা করতে পারছে না। হম। আমি জানি না বিচারা বিয়ার পরের দিনই জেল। পরবর্তীতে এই জেল। যে এই যে নির্যাতিত নেতা, এই যে তানভীর ভাই, তারা তো খুবই নির্যাতিত। তানভীর যদিও জেল তানভীর খাটছে না ভাই, জেল জেল খাটলেই নির্যাতিত, এটা বড় কথা নয়। না 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 না। দিনের পর দিন তানভীর ভাই পিলু ভাই এরা রাস্তাত ঘুমাইতে পারছে না, বাড়িতে ঘুমাইতে পারছে না। আমি তানভীর হে তার মানে অবদান এটা সবচেয়ে বেশি, কারণ তানভীর আমি এমন কোন আমি আন্দোলন নাই তানভীর আসিল না, বিএনপির আহ, প্রত্যেকটা আমি আন্দোলন ঢাকা থেকে আমি দুনিয়া সব জায়গায় আমি তানভীর আসিল। নির্দ্বিধায় কইতে পারি, রাজা মিয়া যখন ধান চড়া লইয়া ইলেকশন করইন, মানে পিলু ভাইয়ের টানা 1 ঘন্টা সাইকেলও দৌড়াইছে। পিলু ভাইও কয় যত সময় আমার সাইকেলের তেল শেষ হয়েছে না আমার দরকার তো না। না না। তো এই বিষয়টা হচ্ছে এই তারার অবদান তো আমরা আমরা বলি না, আমরা তো অস্বীকার করি না, আমরা তো তারার অবদান আছে, চাপাইও তারার দেই না অবদান এই অবদান বিষয়গুলো। আছে, আমরা কিন্তু কিন্তু এই অবদান গুলো বিএনপির দ্বারা নির্যাতিত নিপীড়িত কিন্তু আন্দোলন না ওই সংগ্রামী জিনিসটাই ভূমিকা আমি আছে, নোমান ভাই ওই জিনিসটাই আমরা কইতাম এটা চাই, আমরা কিন্তু কই। নির্দ্বিধায় কিন্তু নির্দ্বিধায় কারা একটা মিনিট চান্স দিন। কিন্তু বিএনপির খলিলপুর এবং মনোরমুখ ইউনিয়নের একটা মানুষে কইতে পারবো যে আমরার মইনুল ভাইয়ের মতো নির্যাতিত হইছে, রিমান্ডার বাদাম খাইছে? হম পারতো না। তো তারার অবদান আছে, এটা আমরা স্বীকৃতি দেই, কিন্তু আমরার অবদানটা তো তারা এখন তোয়াক্কা করে না, বা মনে করে স্বীকৃতি যে না আমরা আমরা তো বাবা সুন্দর করি, আমরা যে মানে যারা নির্যাতিত বিএনপির, আমার তানভীর, আমার মুফাত, আসসালামু আমার আলাইকুম। পিলু, ওয়ালাইকুম সালাম মামুন ভাই, দিলওয়ার হোসেন মামুন ভাই, ভালো আছেন নি আপনি? ও আমার ইবা আরো ভাই, কাতার থাকি আবু ধাবি থাকি না কিতা দিলওয়ার এই হোসেন ভাই। দিল্লর ভাই যুগিডারের আন্দোলনে অপরিসীম ভূমিকা আছিল ভাই। হ্যাঁ দিলওয়ার ভাই তো দিলওয়ার ভাই বিপ্লবী ভাই, হ্যাঁ। মানে আপনার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা কোন ভাই, নোমান ভাই, যেটা আপনি মানে সবসময় ফিল করেন, যে এই ঘটনাটা সবসময় ফিল করেন? না স্মরণীয় তো আসলে বহুত ঘটনাও আছে। উল্লেখযোগ্য একটা ঘটনা কোন যেটা মানে উল্লেখযোগ্য? না আমার মানে সবচেয়ে মজার বিষয় বা স্মরণীয় বিষয় একটা, যেমন আমি 2000 সাইদি সাহেবের মামলার খুব সম্ভবত সাইদি সাহেব অথবা কাদের মোল্লা, আমাদের কাদের মোল্লা ভাইয়ের মামলার রায়ের পর আমরা তো ওদের মিছিল দিছিলাম শেরপুর কয়েকজনে, প্রায় 8 থেকে 10 জন সর্বোচ্চ হইব। তখন একটা ব্যানার টেনার বানাইয়া আমরা এই হরতাল দেওয়া হয়েছিল, সংগঠনের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে হরতাল ঘোষণা হয়েছিল। তো হরতালের পক্ষে আমরা সকাল ভোর 7টার দিকে আমরা কিছু ভাইয়ান্তরে নিয়ে শেরপুর আমরা মিছিল দিচ্ছি, এবং ব্যানার ছিল বাংলাদেশ জামাত ইসলামের এখন খলিলপুর ইউনিয়নের নামে। তো আমরা মিছিল দিচ্ছি শেরপুর, আমরা ওই কলি হোটেল ছিল, কলি হোটেলের সামনে থেকে আমরা মিছিল নিয়ে গেছি গুল চত্বর রাউন্ড দিয়া, আমরা ওই মেক্সি বাস কাউন্টার আছিল যে শফি মার্কেটের সামনে, ওখান থেকে প্রদক্ষিণ হইরা শেরপুর আমরা মোটামুটি এই 8 জনে, এই তাকবীর তো তাকবীর নারায়ে তাকবীরের স্লোগান, মানে 8 জনে দিলে তো আল্লাহ মাশাআল্লাহ 800 জনের আওয়াজ আসে। তো আমরা সেই তাকবীর দিয়া দিয়া সারা শেরপুর ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিয়েছিলাম। তো দিয়াও আমরা সেখান থেকে মিছিল শেষ, ছোট মোটো একটা বক্তব্য দিয়া আমরা চলে গেছি। তো আমি নার্সারিতে গিয়া জাস্ট বইছি, তো বসার পরে আমার ফোনে একটা ফোন আসলো। তো ফোনটা শেরপুর ফাঁড়ি থেকে ওই কনস্টেবল, পুলিশ অফিসার কনস্টেবল, ওর বাড়ি হলো হবিগঞ্জ,
নামটাও আমার এখন আসলে মনে নাই, অত্যন্ত ভালো খুব একজন মানুষ। সম্ভবত মনির না কিতা আছে, না মনির নাই, মনিরের ফুরাইছে। তো আমার উনি ফোন দিচ্ছে, দিয়া বলতেছে আসতেছি, আসতেছি বলে ফোনটা কেটে দিছে ওই পুলিশ। আমি এখন চিন্তা করলাম রে বাবা, তখন পুলিশে ফোন দিল, কনস্টেবলে ফোন দিয়ে বলতে আসতেছি, আর আসতেছি আমি তো ঘটনা একটা এখন ঘটিয়ে দিয়েছি। তখন মিছিল করে আসছি, মিছিল করে আসছি, আন্দোলন সংগ্রাম করে আসছি, মার্শাল্লাহ বক্তব্য টক্তব্য দিয়ে আসছি, এর মাঝে পুলিশে বলতেছে আসতেছি, তার মানে তো এখানে কিচ্ছু আছে, বেশি কিচ্ছু বলে নাই। তা আমি চিন্তা করলাম এখন করা যায় কি, এখন তাৎক্ষণিক সময়ে, সময়ও কম যে আরো অন্য কারোর সাথে আমি পরামর্শ করব, এই সময় নাই। তো চিন্তা করলাম, নিজে নিজে চিন্তা করে বললাম তাইলে এখন আমার এখান নার্সারি থেকে এখন বিদায় নেওয়া দরকার। দিলর ভাই যদি লাইভ আইতা পারেন আইন, সমস্যা নাই ভাই, আমরাও আপনারা খুব বেশি মিস করি, খুব বেশি মিস করি ভাই। কোন ভাই? তো এখন কইলাম তাইলে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, সিদ্ধান্ত নিয়ে আমি চিন্তা করলাম তাইলে এখন তো বাগাছা দরকার, এখান থেকে নার্সারি থেকে একটু নার্সারি টেক করা দরকার। তো নার্সারির পিছনে আসলে আমাদের গাড়ির গ্যারেজ, গাড়ির ওয়ার্কশপ। তো ওয়ার্কশপের পিছনে দিয়া, সামনে দিয়া ওয়ার্কশপের রাখো ভাই, আপনি কি তাই ভাই দিয়া পিছি দি, তাইলে আমরা ভাই মেহমান আইরা, এখন তো যাওয়াকে লাগবো। কই মেহমান খে ভাই, আলাম মেহমান ভাই চিনো না রে, মেহমান তো বর্তমানে পুলিশ, তো পুলিশ আইরা এখন যাওয়াকে লাগবো, তোমরা নার্সারি একটু খেয়াল রাখো। তো আমি যাওয়ার ঠিক 3-4 মিনিট পরে পুলিশ, বিজিবি, এরপরে পুলিশ, বিজিবি, র্যাব, তিনটা, এই তিন বাহিনী, যৌথ বাহিনীর অভিযান নার্সারিতে। তো নার্সারিতে তারা আসছে, আইসা আমার সাধুরে তো আপনি চিনুন, ইন্দু, এই ইন্দু ব্যক্তি সাধু, তো সাধু দ্বারে পাইছে। তো আইসাই ওই ওই জমাতি কই, জমাতি কই। এখন তারাদের হাতে লাঠি ছুটা, এবং নেতৃত্ব দিয়েছিল, এই যৌথ বাহিনীর অভিযান নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সময়ে আমাদের শাহজাহান ভাই, ফারকুলের ওনার ছেলে দীপু ভাই, যুবলীগ করতো। দীপু ভাই এটা শেখ রাসেলর সভাপতি দীপু। দীপু ভাই নেতৃত্ব দিয়েছিল, অলি ভাই আসছিল, আমাদের ওয়ালাইকুম আসসালাম, সুমন ভাই ভালো আছেন নি? আমাদের হামরকুনার অলি ভাইও ছিল নেতৃত্বে, তারপরে দীপু ছিল, আর আরশাফ ছিল বাহাদুরপুরের। এই তাদের নেতৃত্বে মূলত এই যৌথ বাহিনীর অভিযান নার্সারিতে হয়। তো নার্সারিতে আসার পরে তারা, নার্সারিতে গাছ আছে না সারি সারি, আমরা তো গাছ লাগাই, মেহগুনি গাছ, আকাশি গাছ, এই পুলিশ লাঠি দিয়ে সব গাছগুলারে বাইরে ইয়া, গাছের প্রত্যেকটার আগা ভাঙ্গিয়া ফালাই দিছে, যে এখানে কিতা তুকার, ককটেল তুকার। ককটেল তো আসলে আমি জীবনে দেখছিও না, এখন ককটেল তুকার। এরপরে আমার নার্সারির গড়ে গেছে, নার্সারির গড়ে গিয়া 2 দিন আগে আমি ব্যাংক থেকে টাকা তুলছিলাম, আমার পাসপোর্ট আছিল, তো এই পাসপোর্ট নিছে, আর নামাজ রোজার হাকিকত, জাকাতের হাকিকত, হেদায়ত, এ ধরনের ছোট ছোট কিছু বই ছিল, ওগুলা নিছে। এরপরে ও দিন রোমান ভাই 1 মিনিট যদি আমার সময় দেন, যদি ও দিন সম্ভবত ওই যে তারার অন্য কোন অফিস আছিল আওয়ামী লীগের, আমরা একটা বাইরে দুইটা তারা টর্চারিং করছিল। কইরাম কইরাম বালা মনে হয়েছে, এ বাড়িটা আমরা নাই, যদিও ইসলামিক দলের সাপোর্ট করতো, কিন্তু সে বিএনপি যুব দলের মানুষ, সে কিন্তু বিএনপির একজন নিবেদিত প্রাণ। এদিন আমি আসলাম ভাই, আমি আসলাম না, ও ঘটনাটার লাগে আলোকপাত করলাম, যে এদিন আমিও মিছিলে আসলাম। আসলাই রাইট, আমার কিন্তু ইয়াদ নাই। ও যাই হোক, হে কিন্তু যুব দলের, তার নাম হইলো দুরুদ ভাই আর আগুল সাদির ভাই। এরা গ্রাম কিন্তু আইনপুর, আমার আইনপুরের মানুষেরা, এরা কিন্তু টর্চারিং করছিল ছাত্রলীগর আর যুবলীগর, আমার এখনো মনে আছে। কিন্তু আমরা তো ভাই টর্চারিং বদলা টর্চারিং করার যাই না। এই যারা 2013 সালে আমার নার্সারিতে অভিযান দিতে গিয়া তারা আমার নার্সারির অসংখ্য ক্ষতি করেছিল, আমি তো চাইলে 10 লাখ টাকা ক্ষতিপূরণের মামলা করতে পারতাম এখন, এবং এরা নামে মামলা কইরা এরার ইয়ে করতে পারতাম। কিন্তু আমরা তো ভাই, যারা নেতৃত্ব দিয়েছিল এরা তো পরিচিত ব্যক্তি। দীপু ভাই আমার সিনিয়র এক ক্লাস, আমি এইটে, দীপু ভাই 9-এ, যদিও যুবলীগ করে, কিন্তু আমরা সবসময় ওনারে সম্মান করছি। কিন্তু চাইলে আমরা এখন অনেক কিছু করা যায়, কিন্তু আমরা তো করতাম না। এই অলি ভাই হামরকুনার, অলি ভাই নেতৃত্ব দিয়েছেন, অলি ভাই দেখা তো মানুষ হিসাবে উনি বাবা। এখন আমরা চাই, আমি চাইলে কিন্তু চাইনার মতো কাম করতাম পারি, করতাম নি,
আমরা এখানে বই অনেক না না কিছু না করা যাইব, আমরা অবভিয়াসলি না। করতাম না। আমরা তো আমরা তো গুর বিরোধিতা আপনি হয়তো আপনার লোকে তো বিদেশ ভাই সময় হয় না। ও যে ফতেপুর কি একজন ভাই অহেতুক মানুষের নামে মামলা করেছে, ও যে খালেদা জিয়ার সিলেট আওয়ারে কেন্দ্র করে যে গাড়ি ভাঙচুর হয়েছিল ওটার নিয়ে। আমরা যথেষ্ট পরিমাণ নিরহ মানুষের সেভ করার চেষ্টা করছি। যেমন আমার আল্লাহপুরের কিছু মানুষ আছে বংশগত, হয়তো বা এরা আওয়ামী লীগ ভাই। কিছু মানুষ আছে যে যারা বংশগত ভাবে তারা দাদা আসির এই হিসাবে তারা ও সিস্টেম পাইয়াছে, পদ পদবিত কিচ্ছু নাই, মিছিল মিটিং জীবনও গেছে না। এইরকম কিছু মানুষরে 200 কতজনরে দিয়ে একটা আসামি কইরা মামলা করা হয়েছে। এটা অবশ্যই লাস্ট পর্যন্ত যতটুকু জানি বিএনপি সহ অনেক দল জামাত সহ সবে মিল্লা এই মামলাটা করতে দিচ্ছেন না। আমার সুমন ভাই লাইভ আইসন, আমাদের যুক্ত হইসন খলিলপুর ইউনিয়ন জামাতের আমার সংগ্রামী আহমেদ ভারপ্রাপ্ত আহমেদ জাকির, সেক্রেটারি আমার ফুফুতো ভাই। আহমেদ জাকির বালা আসনি ভাই? জহুরুল ইসলাম ভাই। জহির জহিরুল ইসলাম আমার চাচাতো ভাই, আমার গ্রামের আলাপুরের ভাই, আমার মাশাআল্লাহ আপন ছোট মাশাআল্লাহ। ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, ভালো আছো নি তোমরা? আমার তো সুমন এই ভাই ঘটনাগুলো আসলে বর্তমানে খুবই খুবই কষ্ট লাগে ভাই, আসলে খুবই কষ্ট লাগে এই ঘটনাগুলো। যাই হোক, আমি এ বিষয়ে আসলে খুবই কষ্টের বিষয়। সুমন ভাই লাইভটা হোকা ইনশাল্লাহ মাতুইব আপনার লোকে, আপনার তবে বিষয়ে এই যে আমার সুমন ভাই, ও যে সুমন ভাই ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল কর্তা। সুমন ভাইও কিন্তু নির্যাতিত, অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে পারছেন না তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুমন ভাই নীরবে নির্যাতিত, নীরবে নিবৃত্তি নির্যাতিত আমরা দেখছি তাই। কারণ সবটা মিলাইয়া আওয়ামী লীগের বড় একটা অংশ হইল থাইনর এলাকা, এবং তাই না? মোটামুটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃত্বে এই আওয়ামী লীগের যারা নেতা থাইনর এলাকা। এখন অনেক ধরনের মানে ব্যবসা বাণিজ্য সপ্তাহ করতে গিয়ে অনেক সাই সমস্যা হয়েছে। আমি আমি নিজেও যে তাইনর দ্বারা গিয়া বইতাম, আলোচনা করতাম, গল্প করতাম, চা খাইতাম। আমরা কিন্তু জামাত ইসলাম করি, আমি একজন ইউনিয়ন সভাপতি, আমি একজন বাইর দ্বারা গিয়া বউ কিন্তু আর একজন, এটাও একটা বড় একটা আন্দোলন, এটাও একটা বড় কর্মসূচি। আর একজনের খান্দাত বয়া মানে তো সকলে দেখা ফোকাস করা যে না জামাতরি গইয়া বইছে তার মানে ইগু জামাত, যেগুলো খান্দাত বই ইগু তো জামাত। ওটাই সমস্যা, ওটাই সমস্যা ভাই। তো আপনি তো গিয়া বইতা মানে ওই যে শুরুতেই আমার পরিচয় দিচ্ছেন সোনার বাংলার কথা। সোনার বাংলার যেদিন আমরা একটা অনুষ্ঠান, আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা করি। কুইজ প্রতিযোগিতার দিন আল্লাহ মর্জি ভাই শাখা চৌধুরী না মীর কাসেম আলীর ফাঁসির রায় দিলেছে, ঘোষণা দিছে ওদিন ফাঁসি। তখন তো ঘোষণা দিছে হরতাল ডাকছে জামাতে। এখন ও সময় আবার বিপি মিজান ভাই উপজেলা চেয়ারম্যান আসলা, আবার খালিস মিয়া 2 নং মনোরমুখ ইউনিয়নের চেয়ারম্যান আসলা, রাজা মিয়া সাহেব আমরা খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলা। এখন তো ভাই সবই বিএমপি, পুলিশ আইয়া ভাই আমরা চেয়ার টিয়ার সব লইয়া গেছে কি কয়টা বলে। জানি জানি, আমি মনে আছে আমার। এখন যাই হোক চেয়ার টিয়ার নিচে এটা তো বড় কথা নাই, মানে নিরহ কিছু মানুষের ছাত্র শিক্ষার্থী সবরে ভাই, মানে আপনারা তো গিয়া যাই হোক কইছে রুমান ভাই কয় বা কোন এমন নিকৃষ্ট ভাষা ছাড়ছে। ওই যে জামিল করে একটা এসআই আছিল শেরপুরের, আবু সাইদ করে একটা এসআই আছিল, আবু সাইদ ফরি খুব আসিল। খুবই মারাত্মক খরাফটেড এই এসআই গুলা। আওয়ামী লীগ সরকারের আমলো শেরপুর অত্যন্ত বালা কিছু পুলিশ আছিল আইছে, হুম হুম, আইসে আইসে। যেমন নির্দ্বিধায় হইতেইব যে মোশাহিদ ভাই কইরা একটা পুলিশ আছিল এসআই, বা ইফতেখার ভাই, আরো যারা আছিল সালাম কইরা যে এসআইটা আছিল, আপনি আশ্চর্য হইবা ভাই। আমি সবে বরাতর রাত্র মসজিদে গেছি, মসজিদে যাওয়ার 5 মিনিটের ভিতরে মসজিদে গিয়ে ঢুকে গেছে। কত বড় জাহিল। তো আমার প্রশ্ন হচ্ছে তার দোষটিও লাভ নাই, আমি এই মসজিদে গেছি ঠিক এই মুহূর্তে তার কাছে ইনফরমেশন তো আমার এলাকার ভাই ব্রাদার্স কেউ দিছে। আর কিছু তো কিছু তার সময় দোষ আমি বলা কি? দেখছি পুলিশেও অতি উৎসাহী কিছু কাজ করছে। যেমন ওদের আমরা আনোয়ারের ও যে একটা হোটেল আছে ছোট মোটো হোটেলে গিয়ে আমতাজি রাত্রে গেলে তো এগুলো যেমন তার মজা লাগতো। না মজা লাগতো না, মজা লাগতো না, ই লাগতো না, একটা লাতর পিছে তার একটা প্রমোশন ডিমোশনের বিভিন্ন বিষয় আছে। ওটাও প্রত্যেক রাত্রে যাইতো কি তো আনোয়ারে ফোন দিত বা ইলা ওলা, তাইলে আমি ও পুলিশের লগে এসআই লগে মারতাম যে তোমরা যেভাবে এভাবে জামাত শিবির উঠে, আমরা তো এখানে আন্দোলন সংগ্রাম কন্টিনিউলি ইনো কিচ্ছুর নাম সব মলিবাজার আর ছাতাইরাই আমরা রে, তো তোমরা যদি আমরা এলাকান ছাতাও আমরাও তোমরা ছাতাই। তবে তবে একটা জিনিস নোমান ভাই,
যে ও যে আন্নার ভাইয়ের কথা কইছে, মানে শেরপুর ফাঁড়ির পুলিশে কইতো সবচাইতে বেয়াদব শিবির হইলো কয়েসার আন্নার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে আসো। মানে এলাকার খেয়ে গেছে গিয়া যদি কোনো অভিযোগ করতো কইতো যে এই এলাকার মধ্যে সবচাইতে খারাপ শিবির হইলো আন্নার আর কয়েস। ঠিক আছে, ঠিক আছে। মইনুল ভাই, মইনুল ভাইরে শেরপুরের ইতায় বেশি ছাতাইতো চাইতো না। না না, তাইলে সদরেরও তেসা তাইতো, কারণ তাইন তো অবাইদি ফোকাস মারতা। তাইন তো মানে সদর মুখ সবচেয়ে ফোকাস আছিল যে সদরের পুলিশ গুলা, থানার পুলিশ গুলা মূলত তাইনতে ফোকাস করতো। আমরা আমরা ইতায় আবার শেরপুরের ইতায় আবার এত ইয়ে করছে না। যাই হোক, এখন শেরপুরের এই শেরপুরের ইতায় বেশি আমার আমরা জামাত শিবিরের মাঝে আমার আর আন্নার বাইরে বেশি ছাতাইছে ভাই। তোমরা সাতাইছে শিবির বেশি অতিরিক্ত সাতাইছে, তোমারে আনোয়ার রে এগুলারেও বেশি সাতাইছে, ঠিক আছে, এটা আছে। আরো অন্যান্য কিছু ঘটনা আছে, আমরাও কিছু দোষ আছে। আমরা প্রোগ্রাম কইরা মানে সাটিয়ার মেলার সময় কি হইছে একটা ঘটনা আপনার কই। মনে আবহাওয়া এটা ইতিহাস শুনছি। এটা 100% আমার দোষ ভাই, আমার কারণে এই দিন মইনুল ভাই জেলও গেছেন। মইনুল ভাই অনেক প্রোগ্রাম হয়েছে বুঝছেন, আর আমি কি তা করছি প্রোগ্রাম শেষ করেই পুশ মারিছি পরন্ত বিকালে প্রিয় ভাইদের সাথে। সাব্বির রে ও হাইটার মেলার পরে তো সাব্বির বাড়ি রাত্রে গেছিল, যে ওটাও তো নানি ঘটনা। ওটাই খাইনি। হাট্টার মেলাত গিয়া কয় তারে দশনি মেলাত কয়েস রে সাব্বির রে মুইন ভাই রে এলাকাত হয়তো কই। ও এত বড় বিয়াদব ওনো জনি কইরা বাগারের একটা ফুয়া আছে বুঝছো নি। চিনি। তো তারে মনে হয় গেছে যে সাব্বির কয়, ওই যে সাব্বিরও তারা চিনেনি। তো তার বিচারা একদিন মাথায় খর যে বিচারা খর বলে খর যে এত বিয়াদব সারা দেশে এত ঘূর্ণিঝড় চলে রে ফেসবুকে পোস্ট মারি দেয় কত বড় খারাপ নেতায়। হয় হয়, আর তখন তো ফেসবুকে পোস্ট মারা মানে গিয়া পুলিশের উপরে সিস্টেম যাওয়া কারণে সিত্তম যাও। তারা পরন্ত বিকেলে আলোচনা করে, আর তুমি পরন্ত বিকেলে কি করো? কারণ হাসিনা আবার তো তাই তো হিসাব চাইতা যে কোটা দেওয়া হইতো পুলিশ যে তোমরা কয়জন শিবিরে ধরছো, কয়জন ছাপাইছো, কয়জনের বাড়ি গেছো, প্রত্যেক তবে পুলিশ কিন্তু কোটা তবে দেওয়া। তবে ইটো বাস্তব আহ রোমান ভাই, যে সব আওয়ামী লীগই খারাপ নাই। অনেক আমরা এলাকা তো অনেক ব্রাদার্স আঙ্কেল বালা আসলা, কিন্তু অবশ্যই। ওই যে আমরার যে বাংলাদেশের কালচারের যে রাজনীতিটা, আমরা নেতারা আদর্শে বিশ্বাসী, যেই কারণে তারা কিছু করতে পারছে না, হইতে পারছে না, বাট নীরবে তারাও মানছে যে এটা অন্যায়। ওটা ও কথাটা কয় আমার একটা বিষয় মনে হইলো, এটা আলোচনা করা দরকার। কারণ ও যে সব আওয়ামী লীগ এক নাই, আমরা সিলেট বিভাগটা যে আমরা যে সম্প্রীতি, আমরা যে বন্ধন, আমরা যে মায়া মহব্বত, একে অন্যের প্রতি যে একটা রেসপেক্ট, এটা কিন্তু বালা। আর বালা আমরা বালা সিলেট বিভাগটা গত 16টা বছর আন্দোলন সংগ্রাম, সারা বাংলাদেশের রাজনীতি একদিকে, সিলেট বিভাগের রাজনীতি কিন্তু আরেক দিকে ছিল। অন্যদিক। আমরা মদিনার হইতাম, আমাদের মদিনার জীবন মানে শান্ত, মদিনার জীবন মানে শান্তশিষ্ট জীবন। এই বাংলাদেশের রাজনীতির আবহাওয়া যত বৈরিতা হোক, সিলেটের রাজনীতির আবহাওয়া ভালো আছিল। এখানে হিংসা বিদ্বেষ হানাহানি 100% খুব কম আছিল, ওই যে একবারে একটু আসিল না একটু আমরা কইলাম না, খুব কম আছিল। ও যে না ও আসিল না বলতে, ও যে একটু আগে আপনি যে কথাটা বলছেন যে দীপু ভাই, অলি ভাই এরা, আপনার আশরাফ ভাই এরা আপনার নার্সারি দিয়ে যাইছে, যেমন তারা চাইলে কিন্তু পারতো আমরা লোকে প্রতিহত করতে পারতো মিছিলটা, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ খুব বেশি মানুষ হতো না। কিন্তু এই জিনিসটা নিয়ে মানে কোন সময় সরাসরি কেউ সংঘর্ষের পরিস্থিতি তৈরি হইতে চাইছে না, চাইছে যে পুলিশ দিয়ে বাদাম দেওয়া হইতো, বাট সরাসরি কোন সময় সরাসরি বাদামও কেউ লোকে আইছে না না। না 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 না, ওটা আরেকটা বালা মানুষ তো সপ্তাহ পরে হইলো গিয়ে হেবিটা তো একটা দল করে। দল করে এটা মনে রাখতে হইব যে দীপু হোক, আশরাফ হোক, অলিভাই হোক, জেসাই হোক, তারাও কিন্তু রাজনীতি করে। তারাও রাজনৈতিক কিন্তু একটা হিসাব নিকাশ আছে, বা ঊর্ধ্বতন নেতার কাছে হইতে হইব যে 100% ওটা করছি 100% ওটা করছি। 100%। কারণ বর্তমানে দেলাখান আওয়ামী লীগ 13 তারিখ নামতো, এ বিষয়ে আওয়ামী লীগের রুখে দেওয়ার লাগি বিভিন্নভাবে বিএনপি জামাত হলেও বিভিন্নভাবে সক্রিয় আছেন। এভাবে তো আওয়ামী লীগও তার কার্যক্রম যেমন চালাইছে। আপনার মনে আছে কিনা জানি না আমি, যে যখন আপনার নার্সারির পরে আপনিও কিন্তু আপনার এলাকাতে আসলাম, আমরাও আপনার এলাকাতে গেছিলাম কি, কিন্তু ঠিক তারা 1 ঘন্টা পরেই তারা কিন্তু তার বিরুদ্ধে একটা মিছিল দিছে আবার শেরপুর, কিন্তু আমরা সময় তারা দিছে না, তারা সবাই শেরপুর আছিল, কিন্তু আমরা মিছিল দিই সময় তারা আমরা সামনে উবাইছে না বা ব্যানারও ধরছে না। না না না, এবং এটা স্বীকার করি, যেমন
এই যে যারা হোক, যেমন আওয়ামী লীগের শেরপুরের যারা হোক, হামরকুনার অলি ভাই হোক, সাইদুল ভাই হোক, এরা বা আওয়ামী লীগের যারা আছে, এ, আমার তাহির উদ্দিন চাচা সহ আরো বিভিন্ন মানুষ আছেন, অনেক কিছু করতে পারতো। খাস করে আমার লগে অনেক কিছু করতে পারতো, কারণ আমি 24 ঘন্টার মাঝে 12 ঘন্টার দিন, এই 12 ঘন্টার মাঝে আমার 4-5 ঘন্টা শেরপুর অবস্থান আছে। আমারে চাইলে তারা মারতে পারতো, আমারে চাইলে তারা জেলও দিতে পারতো, আমারে চাইলে পুলিশ আনাইতে পারতো, রেব আনাইতে পারতো, প্রত্যেক সবকিছু আনাইতে পারতো তারা। অনেক তো স্ট্রেঞ্জ হয়ে যায়, অনেক স্ট্রেঞ্জ হয়েছে যে কিন্তু এটা 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 ধরে না কেন, মানে আন্নার বাইরে যে ধরতে পারে না পুলিশ, এটা লাগে যে আওয়ামী লীগ কত পরিমাণ মানে উম, অসন্তুষ্ট আছিল এখানে পুলিশ এগুলো ধরতে পারে না। কিন্তু এর দোকান করে হম সব ঠিক আছে, কিন্তু কিন্তু তারা ধরতে পারে না। ধরতে পারছে না। কিন্তু আমরা আমরা শেরপুর অবস্থান করছি, আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করছি, রাজনৈতিক আমরা দাওয়াতি কাজ করছি, বিভিন্ন মানুষের লোকে দেখা করছি, বইছি, চা খাইছি, এইবেন আওয়ামী লীগের আর আল্লাহ মানুষকেও আমরা চা খাওয়াইছি, বইছি, গল্প আল্লাহ করছি। আল্লাহ আল্লাহ আমরা শেখ সাহেবরে করতো, বেশ নসিব করতো, বিচারার অবদানটা কিন্তু এক্ষেত্রে অপরিসীম আছে। হম আওয়ামী লীগ হইন, বিএনপি হইন, যে কোনো দল হইন, যে কোনোটা কিছু হয়ে গেলে মিছিল হওয়ার পরে আবার শেখ সাহেবরা সবই নক করতো, হ্যাঁ তোমার এগুলা এটা মিছিল টিছিল করে তা কিতা, তখন হয়তো আচ্ছা বলেন করছে আর করতো না, দাও হইতাম পারতো না। এটা অমকি দামকি বা যে একটা স্ট্রং ভূমিকা আছে, এটা কিন্তু শেখ সাহেবের অপরিসীম। অবশ্যই অবশ্যই। আচ্ছা, শেখ সাহেবের আলোচনা করে আমি ওনার মাঝে আরো কিছু বিষয় মানতাম, যেমন তখন আমরা, আমি আমার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে গিয়া আমি যেভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আবার অনেক সমস্যার আওয়ামী লীগ থেকে সহযোগিতা পাইয়া অনেক সমস্যার সম্মুখীন থেকে আমি নিরাপদ আসলাম। যেমন আমরা তৎকালীন চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত আমাদের অরবিন্দ পোদ্দার বাচ্চু দাদা, তাই একজন সুশিক্ষিত শিক্ষিত মানুষ, একজন বালা মানুষ, আর সাবেক চেয়ারম্যান। উনি এলাকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক, শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হোক, তাই সর্বোচ্চ এটার লাগি চেষ্টা করছেন। তাই চাইছেন না যে কোনো দলের মানুষ রে আন্তাজি গেছাতা নিয়োগ, আন্তাজি নিপীড়ন করক, নির্যাতন করক, তাই নিগু চাইছেন না। দুই একজন মানুষ আওয়ামী লীগের উশৃঙ্খল ছিল, দুই একজন উশৃঙ্খলের মাঝে 1 নম্বর উশৃঙ্খল মানুষ কইতে কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগের মোটামুটি সব খলিলপুরের বালা একটা মানুষ খারাপ, এই খারাপ মানুষটার নাম হলো আরশাদ। এই সব টিরে নষ্ট করে, উস্কানি যা দেওয়া যায় সব আরশাদকে উস্কানি দেয়। এই গডফাদার নো ভাই। এই মানুষটা প্রত্যেকটা মানুষই নষ্ট করছে। আওয়ামী লীগটারে খলিলপুর আওয়ামী লীগটারে নষ্ট করছে এই আরশাফে, উশৃঙ্খল বানাইছে। আর কেউ উশৃঙ্খল নাই, ও আরশাফ উস্কানি উস্কানি যা আছে সব আরশাফে দিত, আর এরা উস্কানিতে পড়িয়া কেউ কাজ কাম করতো। যাই হোক, আমরা আমি অন্তত পক্ষে চাই না খেউরে অযথা খেউরে সাতাউকা, খেউরে নির্যাতন করুকা, নিপীড়ন করুকা। আর আওয়ামী লীগের প্রতি দত্ত আহ্বান এই লাইফ থেকে আপনারা আপাতত 20টা বছর 30টা বছর নীরবে ঘুমাউকা, নাকত তেলটা ঘুমাউকা, কেউ সাতাইতো নাই। তো রাজপথ আইবা না, কর্মসূচিতে আইবা না, হাসিনার কথা উনবা না, লাদেন মার্কা ভিডিও পোস্টে যদি সজীব জয়ে ভিডিও বার্তা দিয়া কইন আপনারা রে যে রাস্তার নামো, রাস্তাত আপনারা নামবা, গুলি খাইবা, মামলা খাইবা, না, মানে আমরা আপনারা মনে আওয়ামী লীগ ভাই হন। না না, আমি লাইফ থেকে মানে থারারে উদাত্ত আহ্বান জানালাম উম, যে তবে ভবিষ্যতে তারা আমিও রাজপথে আমিও আইবা। লাইভ থেকে আপনার মাধ্যমে বা এই লাইভ থেকে আমি বিএনপি সহ আমরারও ভাই ব্রাদার্স যারা আছে তারার প্রতি অনুরোধ করলাম বা করি, যে ওই যে শেরপুর যে একটা ঘটনা ঘটছে, পুলিশ সহকারে আমরা আশরাফ ভাই, যারা প্রকৃতপক্ষে দোষী এরার বিচার হইতো, এতে জামাত, বিএনপি, এনসিপি, আতফাকা যারাই আছে বাংলাদেশের কিছু মানুষ, নিরহ মানুষরে মানে মামলা মোকদ্দমা তাই না পারিবারিক শত্রুতার কারণে এড করা, এটা থেকে আমরা বিরত থাকি। ও কারণ যে ছাত্র, ও যে জুলাই ছাত্র, জুলাই জি 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 বিপ্লবের জি যে জি জি মামলা জি যেটা জি জি ওঠানি, জি 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 জি। আসলে এটা খুব খারাপ হয়েছে। ও যে জুলাই বিপ্লবের যে মামলা, আমি তৎকালীন সময়ে আমি তো 4 আগস্ট যেমন যেমন কানাডায় একটা ছিলাম। জিনিস কই, আমি একটা জিনিস কই নোমান ভাই, আমি আপনাকে ক্লিয়ার করার লাগে কই, কেউ যদি রেফারেন্স নিতে চায় আমি রেফারেন্স দিতে পারবো। যে 4 তারিখ যে শেরপুরের ঘটনাতে আমার গ্রামের কয়েস আমার নামে কয়েস করে একটা ব্যক্তি আছে, বিচারা আসিল না, বিচারারে এর আগেও যে আতুরাদি ফিটিয়া মারছিল না, এলাপুর একজন মানুষের আড্ডি বাড্ডি ভাঙ্গি লিছিল, এই
ও বিচারা তখন কে বিচারা ডাকাত আছিল, বিচারার কাছে টিকিট পর্যন্ত আছে যে ডাকাত জানি আছিল। জানি জানি আমি এ বিষয়ে আমি কিন্তু আরো জনের কাছ থেকেও শুনছি কিন্তু যে তাই না বিচারারে আসলাম। খালি তাই না, বিচারারে দেখো আমার এলাকার হিন্দু একজন ভাই, অর্পণ অর্পণ ফার্মাসিস্ট, তার নামেও মামলা হয়েছে। আর একটা হিন্দু ভাই, তার নামেও মামলা হয়েছে, কিন্তু তারা আসিল না। এরপরে 2 যে নম্বর বিষয় হলো গিয়ে আমার বন্ধু হফারর তাজপুরর, তার নাম হইলো আব্দুল আলিম, হেও আসিল না। লাস্টে আইসে আওয়ার পরে মানে কর্মসূচি, হে কিন্তু কোনো উশৃঙ্খল মানুষ নাই। এই আন্দোলন কর্মসূচি যে ওর কিতাবর না আব্দুল ওর আলিম দেখতো বলতে আইসে। ওই যে শফিক সাহর খুব বিশ্বস্ত লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে কিন্তু আসিল না। আর লাস্টে আইসে দেখা মানে কোনো মিছিল চলের বা কিতা চলের দেখতো আইসে, জাস্ট ও দেখাতা আইসে, তার নামেও মামলা হয়ে গেছে। না তো হেও বিচারা তো মানে আমরা প্রেস ক্লাবও আছিল বালা সম্পর্ক যতটুকু না জানি না, হে খুবই কোনো ভালো। উশৃঙ্খল মানুষ না বা এই ধরনের কোনো কর্মসূচির লগে হে জড়িত অতীতেও আসিল না। আর এই দিন ৬০ তারিখও আসিল না, কিন্তু বাজারে থাকার কারণে একটা চক্কর মারিয়া বিপদে পড়ে গেছে। কিন্তু হেই এই কিচ্ছুত নাই, কারণ হে তো জানে যে ইটা আমার ভাই, এই যারা মিছিল করে জুলাইয়ের পক্ষে, বা ইটা আমরার ভাই, আমরার না বাতিজা। ঘটনাটা হচ্ছে শেরপুর যে আন্দোলন, আমি যতটুকু জানছি না আসামিসা জানি না, আমিও বিদেশ, আপনিও বিদেশ, বাট যতটুকু জানছি যে অলি ভাই ছাত্রকল তোর লগে কমিউনিকেশন করার চেষ্টা করছে, কিন্তু ইনো গিয়ে আরশাদ ভাই গিয়ে একটা প্রবলেম লাগাইছে। যা প্রবলেম করছে একমাত্র বাদুরপুরের আশরাফে। এই বাদুরপুরের আশরাফের কারণে এই দিন কুর এই ঘটনা। কারণ আশরাফ সব সময়, ওই যে কইলাম একটু আগে, তার উশৃঙ্খল মানুষে সব সময় মানে তার উশৃঙ্খলতা থাকে। এই উশৃঙ্খলতা করার কারণে এদিন কোন ভিডিও ফুটেজ এখনো আছে, হে এখনো কিতা আছে। করছে না করছে, কে পুলিশে তোমরা শেখ হাসিনার গুলাম নাইনি, তোমরা শেখ হাসিনার ইয়ে নাইনি, হে তোমার উস্কাইয়া দিছে। হে চেষ্টা করছে, হে যেভাবে চেষ্টা করছিল না, এভাবে যদি পুলিশেও মারমুখী হইতো না, তে ঘটনা কিন্তু আরো বড় হইতো। কিন্তু হে হম যেভাবে হুঙ্কার মুঙ্কার দিছে, পুলিশে কিন্তু নর্মাল এরকম আছিল। ভূমিকা পালন করছে না। না, এটা ঠিক আছে, যে ঘটনাটা হচ্ছে গিয়া যদি বড় হইতো ভাই তাহলে আমরা লাগেও বিপদ আছি। আপনি মানুন কি না মানুন না জানি না, যে যত বেশি আহত হইল না তত বেশি আন্দু মামলার আসামি পড়লো না। ইনো এমনিতেই তো স্পটে আনন্দ হয়েছে রে ভাই, এমনিতে তো এই মামলা যেরা বেশি মামলা বেশি বেশি হইলে ইনো আওয়ামী লীগের 20 থেকে 30 জন মানুষ আছিল সর্বোচ্চ। যারা অরিজিনালি কেন নেতৃত্ব দিছে, যেমন দীপু ভাই, সত্যিকার অর্থে দীপু ভাই কিন্তু এই মামলার নেতৃত্ব, ওই আন্দোলনের আওয়ামী লীগের নেতৃত্ব দিছিল দীপু ভাই। কিন্তু দীপু ভাই নামে কোনো মামলা হয়েছে না, কেন হয়েছে না? কারণ তাইনের এলাকার বিএনপির ফলতে তাইনটি মামলা ঢুকাইছে না, টান্ডা বাঁচাই লিছে। এটাই সমস্যা, এটাই সমস্যা। বাঁচাইলেও আমার প্রবলেম নাই, কিন্তু আমার কথা হইলো নির্যাতিত কোনো মানুষ তা না মানে ওহে বাঁচাইলেও আমার কথা হইলো তানকে ফাঁকে দি বাঁচাইলি, যা বাঁচাইলেও রে বাবা, যারা আসিল না তারা নামে এখানে মামলা দুটা দিল। এটা মারাত্মক সমস্যা, মারাত্মক সমস্যা। যাই হোক, আমরা চাই না এর উপরে আন্তাজি মামলা হোক, মিথ্যা মামলা হোক। যারা সত্যিকার অর্থে দেশের বিরুদ্ধে থাকবো, দেশে অপ্রীতিকর ঘটনা আবারও ঘটাইতে চাইবো, 13 তারিখ যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটায়, যদি রাজপথ থাকার চেষ্টা করে বা দেশের জানমালের মানুষের নিরাপত্তার বিঘ্নিত ঘটায়, অবশ্যই তার বিরুদ্ধে মামলা হইব। জনগণ তার আমার ফাঁসা লাল করার উদ্দেশ্যে ফাঁসা লাল করতে চায়, এই এটা এই তার ব্যাপারে স্বাধীনতা আছে, লাল করতে এই পারে। ব্যাপারে এই ব্যাপারে লাল করতে চাই ভাই, নুমান ভাই আপনি আমার সিনিয়র মানুষ, বাট আমার কথা হইলো যদিও আমার এলাকাতে এরকম কোনো ঘটনা ঘটে, আমরা শেরপুর কিন্তু পুলিশ ফাঁড়ি এখন বর্তমানে অনেক স্ট্রং। যেন আগে একজন এসআই আছিল, বাকি সব কনস্টেবল আছিল, সর্বোচ্চ মনে হয় 8-9 জন আছিল। ইনো মনে হয় এখন 15+ পুলিশ বা 20+ হইব, অনেক বড় আছে। আমার প্রশ্নটা হয়েছে যে আইন নিজেরা তো না তুললে আইনের সহযোগিতা আমরা করি। আমি হম ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমরা আইন নিজেরাতে একটা খোলা ফাটাইলে তো শান্তি নাই ভাই। আপনি গেলা গিয়ে আরো জনকে মানে মিছিল দিল, আপনি পাল্টা আক্রমণ গেলা, আপনি না যাইন পুলিশের দিন, পুলিশের অফিসে দিয়ে আপনি তখন সহযোগিতা করার লাগে। বাট হম সেও আইনের ঊর্ধ্বে না যাওয়ার লাগে অনুরোধ করবো। সবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া আইনদের সম্মান দিয়া যতটুকু করণীয় করুক, সমস্যা নাই। না না, ওটাই ওটাই, এটাও সুন্দর। এটা আমরা যেহেতু বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে আছে, হ্যাঁ, তারা সহযোগিতা করেও বলা। আর
কারণ একটা জিনিস আপনি বুঝুন যে আপনি আওয়ামী লীগে আমারে মিছিল করতে দিছে না, পুলিশ দিয়ে দৌড়াইছে, করে দিয়ে তাকিয়া দৌড়াইছে, আগুয়া আক্রমণ আইছে। এখন যদি সেম জিনিসটা আমি করি তো আমি আর আওয়ামী লীগের মাঝে পার্থক্য নাই। হুম, ঠিক আছে। তো সুতরাং পুলিশে করুক, পুলিশের কাজ পুলিশে করুক, যদি পারে না আমার এলাকার আইন শৃঙ্খলার অবনতি হয় তখন আমি তো আছি, আমরা হুম তো হুম আছি। হুম হুম এটাই। যাই হোক, আমরা চাই যে আমরাও, সবচেয়ে বড় কথা হইলো আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক দেশও, কোনো ঘটুক। আমার এলাকা, খাস করে দেশের চিন্তা বাদ দিও, আমার এলাকা শেরপুর, সরকারবাজার, মৌলভীবাজার সদর, আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা কেউ গোটা দেশের শান্তি শৃঙ্খলা কেউ বিনষ্ট করুক, এটা আমরা চাই না। আমরা চাই শান্তি। আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকুকা, আর বাড়িতে আছেন, বাড়িতে থাকুকা, শীতের দিন ঘুমাউকা, কোনো সুবিধা নাই। যদি রাজপথ আইন আন্তাজি শেখ হাসিনার ভিডিও ফুটেজ বার্তায় যদি আপনারা আবেগ আপ্লুত হইয়া যদি রাস্তায় নামুন, মামলা খাইবা, জুলুমের শিকার হইবা, পুলিশে মারব, সেনাবাহিনী তো যে বাইরানি বাইরাই ভাই, লাল করিলাই বাইরিয়া চাইও বাড়ি ভাই। আমি চাই না তোমরা রেখেও মারুক রে ভাই, কারণ তোমরাও আমার ভাই, আমার বাতিজা সকলেও আমরার মানুষ। তো নিরাপদে থাকা দরকার। যাই হোক, আমরা এই সাবজেক্ট শেষ, আমরা সেকেন্ড সাবজেক্টের আলোচনা করা দরকার। অন্য একটা বিষয় কথা, তুমি শেখ সাবর বিষয় তুলছিলা, শেখ আবু সাদ। শেখ আবু সাদ বিষয়ে আসলে তোরা বক্তব্য না দিলেও হয় না, আলোচনা না করলেও হয় না। শেখ আবু সাদ এমন এক ব্যক্তি যে আমার ইউনিয়নও শেখ আবু সাদ সাহেব একটা নাম, একটা ইতিহাস। শেখ আবু সাদ যেবাই যাইতা হেমেলিনের বাসিওয়ালার মতো মানুষও ছুটত, ঠিক আছে না? খুব এখন 100%, মানুষ ছিলেন। 100%। শেখ আবু সাদের যে চুল, বাবরি চুল ছিল, আলহামদুলিল্লাহ, এই চুল চালাই আল্লাহ মাশাআল্লাহ, বেচারাই হুন্ডা চুল চালাইতা। চালাইয়া যখন মানে শেখ সাহেব ফান খাইতা, খুবই ভালো লাগতো, খুবই ভালো হ্যাঁ, লাগতো। শেখ সাবর ফান খাওয়ার ইতিহাস তো, শেখ সাবর ফান এখনো মানুষে মিস করেন মৌলভীবাজার প্রোগ্রামও, কারণ শেখ সাবর বাটা থাকতো, আর ফানোর বাটা লইয়া যখন জেলা প্রোগ্রামও যাইতা, শেখ সাহেব না আইলে তো ফান খাওয়া যাইতো না। সকলে আখরে হইতো তালা খলিলপুরের শেখ সাহেব কোন বেলা আইবা আর ফান কোন দিন খাইব। তো শেখ সাহেব আইলে ওগুলো জান ঠান্ডা হইতো, যা একবারে তো সব ফান সুপারি খাওয়া যাইব। তো আমি একদিন শেখ সাহেবরে কইলাম যে ও চাচা, মানে ফান টানিতে খাও কেন ভাই, তানো জামাতে পারে না, কয় খাইতে পারে না বলিতা। কোন তুই কিতা বুঝবো, তুই ইতা মাতস নি, এটা ইতা মুরব্বী বলতে ফান খাইবই, ইতা মাতই না। মানে খুবই যে কোনো বিষয়ে শেখ সাহেবের সবচেয়ে বড় বিষয় আছে যে যে কোনো পরিস্থিতি মানে মাথাটা অত্যন্ত ঠান্ডা করে মোকাবেলা করতাম। মানে এই জিনিসটা খুবই অমায়িক। হয়, আল্লাহ শেখ মনে করো সাহেবের যে আমরা জান্নাতুল ফেরদাউস নসিব করতাম। সিরাজুল ইসলাম মতলিব সাহেব, মানে এমন কোন পার্সন নাই যে পার্সনে কইতে পারবো যে সিরাজুল ইসলাম মতলিব সাহেবের 80টা চৌকে দেখছে না, বা গেছে শেষ মতলিব সাহেবের 80 পাইছে না। একটা মতলিব ভাই তো আর অসাধারণ একজন ব্যক্তিত্ব। যেমন মতলিব ভাই একটুখানি মিষ্টি হাসি ইসলামী আন্দোলন যেভাবে মানে বই নাম, তার জীবনটাও ঠিক এইভাবে একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন। শেখ সাহেব মানে মতলিব ভাই অবদান তো এটা জেলার প্রত্যেকের মাঝে বিরাজমান, এবং প্রত্যেকে মাতইন মাত্রা। আগামী যুগ যুগ ধরে মতলিব ভাই সেই স্মৃতিগুলা, সেই কথাগুলা মুছে যাবে না ইনশাআল্লাহ। আমরা মতলিব ভাই এবং শেখ সাদ ভাই তারা লাগে আল্লাহর কাছে জান্নাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেয়, তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা লগে অসংখ্য ভাইয়েরা লাইভ আসলা, তো সকলকেও আমরা ধন্যবাদ জানাই। আর আমরা এই যে শেখ সাহেব, আমরা খলিলপুর ইউনিয়ন জামাতর কিছু আলোচনা করা দরকার। আসলে খলিলপুর ইউনিয়ন জামাত কিভাবে, মানে এই খলিলপুর ইউনিয়ন জামাতর এই বিস্তার হইল, খলিলপুর ইউনিয়ন জামাত আজকে এই পর্যায়ে আইলো। আমাদের খলিলপুর ইউনিয়ন জামাতের অতীতের খারা নেতৃত্ব দিয়েছিল, এই বিষয়ে আসলে আলোচনা করা দরকার। এটা তো তুমি জানো নি। না, আমি তো আপনারা আর শেখ সাহেব স্যার আর কেউ চিনতাম না ভাই, বাট না, এই আপনারাও বিষয়ে নেতৃত্ব আমি পেয়েছি। চাইছিলাম এই বিষয়ে একটা ভিডিও বানাইতাম, মানে খলিলপুর ইউনিয়ন জামাতর ইতিহাস নিয়ে। কারণ আমি আমি যখন যতটুকু মানে ছাত্র রাজনীতি তাই তখন খুব সম্ভবত আপনি ইউনিয়ন জামাতর সভাপতি সেক্রেটারি, আসলা।
আর আমরা শেখ সাহেব আসলা উপজেলা উলামা দলের সভাপতি সম্ভবত। ও রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে, হয় ওলা হইব। আর আমি শেখ সাহেব তো আমার সভাপতি আসলা ফার্স্টে একবারে পয়লা। তো হয়তো তখন আমি আমি মানে শহর পৌরসভা স্কুলে করতাম, বাট এলাকাতে আসতাম না তখন বেশি। এলাকাটা এখানে ঠিক আছে, মানে আমি যখন সদস্য হয়ে গেলাম, রুকন শপথ নিলাম গিয়া, তখন আমি আইলাম ইউনিয়ন সভাপতি। শেখ সাবরে এখন তাই তো রুকন আসলানা হিসাবে কি তান্ডে উলামাত নিয়া সদর উলামাত সভাপতি উপজেলা সভাপতি করে লইছেন। আর ইউনিয়নের দায়িত্ব তখন আমার উপরে 2013 সালেও আইছিল। তো যাই হোক, আমরা আর যেটা কইতাম স্যারাম যে খলিলপুর ইউনিয়নের মানে এটা এই কারণেই হওয়া যে আমরা লাইভের মাধ্যমে এটা রেকর্ড হইব, আর রেকর্ডের পরে প্রয়োজন হইলে এটা আমি ডাউনলোড করিয়া একটা ভিডিও রাখি দেওয়ার চেষ্টা করব। কারণ খলিলপুর ইউনিয়ন জামাতর আমরা সর্বপ্রথম জৈন মানুষটা জামাত ইসলাম খলিলপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি আসলা, আমরা তান্ডে অনেকে চিনি না। তাই নাম তাই অলিমপুর বাড়ি পোস্টমাস্টার সাহেব। হাবিবুর রহমান পোস্টমাস্টার সাহেব। জি জি জি। হাবিবুর রহমান পোস্টমাস্টার সাহেব তাইনর বেশি দিন আগে ইন্তেকাল করছেন না, 2-3 বছর হয়েছে ইন্তেকাল করছেন। তাইনর জীবনটা ইসলামী আন্দোলনের লগে তাই ব্যয় করছেন, যদিও আমরা তানবে দেখছি না, মানে আমরা তাইনর ইসলামী আন্দোলন করতে দেখছি না। তাই তখন তানোর অবস্থা মানে একদম শোচনীয় ছিল, গর্বইটি আসলা। তো তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন এটা আমরা অনুধাবন করতাম পারি যে এরা অনুমোদন করে। যেমন পোস্টমাস্টার সাহেবের একটা বিষয় আমার কাছে খুব মানে আমি অতটুকুই জানতাম তার ব্যাপারে, যে ইয়ানতর লাগে আমি যাইতাম মাঝে মাঝে, আমার দায়িত্ব আছে ইয়ানত। তো দেখতাম তাই মুঠ হইলে আগে রাখি তো একটা জায়গা কোনো যাওয়া মাত্রই তাই দিলেই তাই কোনো এক্সকিউজ নাই। না, আমার অপু ভাই আইসেন অলিমপুরের, ও সরি গুড়ারার অপু ভাই, দুবাই আবুধাবি প্রবাসী, ধন্যবাদ। তো আমরা আলোচনাতে আসলাম, আমরা অলিমপুরের পোস্টমাস্টার সাহেব উনি একজন খলিলপুর ইউনিয়নের প্রথম সভাপতি, 1965 সালের সভাপতি। তো আরো তারার যে পরিশ্রম, এই পোস্টমাস্টার সাহেব আর তোমার এলাকার রুফামিয়া সাহেব চিননি? লামুয়া গ্রাম। লামুয়ার রুফামিয়া সাহেব, রুফামিয়া সাহেব চিনি, চিনি তাই তো বেশ আগে মারা গেছেন না, পোস্টমাস্টার পরে মনে হয় সম্ভবত মারা গেছেন। না 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 না, পোস্টমাস্টারের আগে মারা গেছেন। তো যাই হোক, বাট তাই জামাত করতে এটা আমি জানতাম না আসলে কোনো সময়। কারণ তারা তো শেষ বয়স আমরা যখন বুঝ হইছে, আমি আমি দায়িত্ব যখন পাই তখন তান্ডে পাইছি, মানে তান্ডে দেখছি, তার বাড়িতে গেছি, বইছি, খাইছি। এর পরবর্তীতে তারা কিন্তু বয়স বাড়ি যাওয়ায় না, তারা শারীরিক মানে সেই ক্ষমতা নাই যে তোমার জামাত কর্তা বা যাইতা বা সংগঠনের সময়টা এ ধরনের কোনো শক্তি আছিল না ভাই। কারণ তারা তৎকালীন সময়ে তারা শরীরের একদম জীবনের শেষ পর্যায়ে হওয়ার পরে আর কি বার্ধক্যজনিত কারণে তারা এটা অংশগ্রহণ করত না। কিন্তু আমি পাইছি, দেখছি, শুনছি, তার লগে তারা বাড়ি করছে। তো হাবিবুর রহমান পোস্টমাস্টার সাহেব, রুফামিয়া সাহেব, এই দুইজন। আর একজন ব্যক্তি তাই নিলা শেখ আবু সাদর বড় ভাই আবু দর্দ, আবু দর্দ তাইনোর নাম আবু দর্দ, তাই নিলা শেখর বড় ভাই। তুমি সলিম ভাই রে চিননি? আবু সলিম ভাই, আবু সলিম ভাইয়ের আব্বা, আবু সলিম ভাইয়ের আব্বা শেখর ভাই। তো তাইনোর আব্বা মূলত, আবু সলিম ভাইয়ের আব্বা মূলত হইল গিয়া শেখর উফরর জামাত, মানে শেখর আগর জামাত। পোস্টমাস্টারের পরে হইল গিয়া আবু দর্দ ভাই, আবু সলিম ভাইয়ের আব্বা। তো তাই আসলা পোস্টমাস্টারের লগে তারা মূলত এটা গোলাম আজম সাহেবের লগে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং অন্য তারা করতা। এর বাদে ও আবু সলিম ভাইয়ের আব্বা আবু দর্দ সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস করুকা, তাইন শেখরে বিয়ে আনলা, শেখরে জামাতে দাওয়াত দিলা, দাওয়াতি কাজ কইরা নিজের বাইরে আগে আনছেন আইনা ও শেখ আইলা। তো আর হেনোর বয়স আছিল বেশি, আবু সলিম ভাইয়ের আব্বার একটু বয়স আছিল। তো লাস্ট আল্লাহ রাব্বুল আলামিনে তাইন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলাম। আমি তাইনোর জানাজাত গেছিলাম, আবু সলিম ভাইয়ের আব্বার জানাজাত আমি গেছিলাম, আলহামদুলিল্লাহ আমার সেই জানাজা এখনো মনে আছে।
তৎকালীন সময় জানাজাত মইনুল ভাই, কাইয়ুম ভাই, আরো শহরের মামুন ভাই সহ বহুত মানুষ আইসলা। আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ মামুন ভাই, তো এই আজিম ভাইও আসলা, মনে আছে আমার এখনো। তো যাই হোক, এই শেখ সাহেব মূলত সলিম ভাই আব্বাই, আবু সলিম ভাইয়ের আব্বাই শেখ সাহেবরে আনছেন। এর বাদে শেখ সাহেব আইলা। এরপরে আমরা গ্রামের একজন সুদী আসলা সংগঠনের, তাই হলো সুবাদার আব্দুল্লাহ আজিজ চৌধুরী, আমার দাদা। তাই ইস্ট লন্ডন মসজিদ ও গুলাম আজম সাবর দাওয়াতের মাধ্যমে জামাত ইসলামে যোগদান করছিলা। এই যে ফেস গুলা, এই যে মানুষগুলা, এরা কিন্তু হাই লেভেলের মানুষ, উপরের লেভেলের মানুষ। তো এরা কোয়ালিটি জেলাখান বালা, ব্যক্তির ইমেজ জেলাখান বালা, সমাজও এরা প্রতিষ্ঠিত ব্যক্তি আছিল। তো এরার মতো মানুষের বিচরণ, এরার মতো মানুষের ছায়া আজকে মূলত এই সংগঠনের এই পর্যায়ে আসা। আদায় আমার কয়েস ভাই লাইফ থেকে গেছেন গিয়ে হয়তো কোনো কারণে হয়তো বিদায় নিচ্ছেন। তো এই সংগঠনটা এই শেখ আবু সাদ, হাবিবুর রহমান পুস্টমাস্টার সাহেব, হাবিবুর রহমান পুস্টমাস্টার সাহেব, এরপরে আবু দর্দ, আবু সলিম ভাইয়ের আব্বা, এরপরে আমার আইনপুরের সুবাদার আব্দুল আজিজ চৌধুরী সাহেব, রুফামিয়া সাহেব, আরো অসংখ্য ব্যক্তিরা যারা এই শ্রম দিয়েছেন খলিলপুর ইউনিয়নের জন্য। আজকের এই খলিলপুর ইউনিয়ন জামাতে এ পর্যায়ে আসার পিছনে তাদের অবদান, তাদের দোয়া, তাদের সহযোগিতা, তাদের পরামর্শ, খাস করে তারা যদি এই পথে না আসতেন, এই পথে যদি তারা অক্লান্ত পরিশ্রম না করতেন, আজকের এই পথ এত সুন্দর হতো না। আমি আমার কোয়েস ভাই এড করার লাগে চেষ্টা করলাম। আপনি এড পাঠাও, আমি এড দিই। কোয়েস ভাই এড পাঠাও। বন্ধু শেবুল খান লাইভ আইসেন, ধন্যবাদ শেবুল আমার বন্ধু, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা লাইভ আসার জন্য। বন্ধু দোয়া করলা, আমার বন্ধু দোয়া করে আল্লাহ তোমার কামিয়াব করতা, আল্লাহ রব্বুল আলমিনে তোমারও কামিয়াব করতা, সুস্থ রাখতা, সবসময় সুস্থ থাকতা, আল্লাহ সুস্থ রাখতা, হায়াত বারাকা দিতা, আর আল্লাহ তোমার সহজ সরল সুন্দর পথে রাখতা। আমিন। আমার কোয়েস ভাই পাররা না, আমি এড না পাঠাইলে তো আমি পারলাম না, কারণ তারপরে চেষ্টা করি, আমি এডিটিং দিয়েছি, দেখো চাই জাননি। এই যাই হোক, শেষ পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যাই হোক, আমরা তারা লাগি দোয়া করছি, আর তারার যে অবদান, এই অবদানের পিছনে আল্লাহ তারারে জান্নাতুল ফেরদাউস দান করতা। কারণ ইসলামী আন্দোলন যারা অতীতে করছেন, ইসলামী আন্দোলন কিন্তু নিছক একটা রাজনৈতিক সংগঠন নাই। ইসলামী আন্দোলন গতানুগতিক অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো একটা সংগঠন নয়। ইসলামী আন্দোলন এটা একটা কঠিন পথ, কঠিন খেনে পথ। ইসলামী আন্দোলনের পথ ফুল বিছানো পথ নয়, এটা সকলে জানে। ইসলামী আন্দোলনের পথ একটা কঠিন পথ। এই কঠিন পথে ফাড়ি দিয়েই কিন্তু তার লক্ষ্যে পৌঁছা লাগে। কারণ যে পথ কঠিন হইব, সেই পথের গন্তব্য যদি আপনি ফাড়াইতে পারেন, এই পথটা আপনার লাগি এক সময়ে সোনার পথ হবে। এই পথটা আপনার শান্তি আসবে। এই পথটা পাড়ি দিলেই কিন্তু আপনি আপনার মকসদে মঞ্জিলে পৌঁছতে পারবেন। ইসলামী আন্দোলনের পথটা কিন্তু সহজ নয়, কারণ সেখানে আপনার রক্ত দিতে হবে, আপনাকে শহীদ হতে হবে। এই শহীদের রক্ত মারিয়েই কিন্তু আজকের দেখেন সারা বাংলাদেশে এই যে 4টা বিশ্ববিদ্যালয়, এই 4টা বিশ্ববিদ্যালয়ে আমাদের ইসলামী ছাত্র শিবিরের যে বিজয়, এই বিজয়ের আপনি কি লাগাতে পারেন? আপনি এখন চাইন একটা আলোচনা করেন এই বিষয়ে। নিশ্চিদায় মনে করেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, কিন্তু ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব সম্ভবত শহীদ নোমানী ভাই রক্ত বিনিময় ভাই এই আইছে,
এটা নির্দ্বিধায় হইতে হইব। শহীদ নোমানী আর ভাইয়ের আর জীবন্তভাবে ইসলামী হত্যা করা যাবে। ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কুনানো, ইসলামী ছাত্র শিবির কোন ঢাকা বছর থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে? অবভিয়াসলি মীর কাসেম আলী ভাই তারা 6 জন ভাই বইয়া 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বইয়া প্রতিষ্ঠা করলা ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ, তাইলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হইলো একটা মসজিদ থেকে ইনশাআল্লাহ, 6 জন ভাই। ইনশাআল্লাহ আপনারে আমি কই যদি আল্লাহ একটা কামিয়াবি মিনিট, করো, আচ্ছা হইলাও। যদি আল্লাহ কামিয়াবি করোন মৌলিয়াজার সরকারি কলেজে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, ইনশাআল্লাহ শহীদ আলমাসর রক্ত বেতা যাইতো না ভাই। ইনশাআল্লাহ এ বিষয় নিয়ে শহীদ আলমাস যেহেতু আপনি মানে বিষয়টা উত্থাপন করে লিছেন, এখানেও কিন্তু অনেক কথা আছে। যাই হোক, এ কথা কইমু পরে, কারণ শহীদ আলমাস ভাইয়ের হত্যা, আলমাস ভাইয়ের সেই দিনের বর্বর কাহিনী আলোচনা করলেই তো গায়ে জ্বলবো মানুষের। কেমনে আলোচনা করতাম, মানুষের তো আগুন লাগি যেত। না, এটা বিশ্বাস করো দই আল্লাহ, এই বিষয়গুলা কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম যারা বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, ছাত্র শিবির করেন, পালা করে জানোই না, জানোই না, শিবির করলেও জানে না। হে তারা জিজ্ঞাসা না গিয়া, আমি চ্যালেঞ্জ করলাম। জানে না, অনেকেই জানে না। কারণ ঘটনাটা হয়েছে গিয়ে ভাই, হয়তো আপনি জানি না, আমি আপনি কিলা দেখবা যে আমরা আগে যে সংগঠনটা হইতো এটা বিভিন্ন ভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ হইতো। এখন কে মনে করেন যে সব ওপেন হইয়া, মনে করেন যে আসলে দায়িত্বশীলতার ভূমিকা নিয়ে কোনো নিঃসন্দেহে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এখন দিন রাত 24 ঘন্টা কাজ কইরেও আসলে সময় দেওয়া যান না। যে আলোকে আমরা সময় দেওয়ার যাওয়ার কথা মানুষের দ্বারা এটা পারলাম না। মানুষের চাহিদা জামাতের প্রতি এখন প্রচুর বেশি। আর দায়িত্বশীল করতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম, কিন্তু কইরেও আসলে সুযোগ হন না। হম। যাই হোক, অনেক একটা কথা আমার খাওয়া লাগে, ও যে ছাত্র শিবিরের বিষয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী এমএইচ রহমান, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর অপেক্ষা করো, ইনশাল্লাহ কথা হবে। আহ তো আমি যে বিষয়টা কথা বলতেছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় 6 জন ভাই শিবির প্রতিষ্ঠা করছে। আর মীর কাসেম আলী ভাই তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাইনও কিন্তু কেন্দ্রীয় সভাপতি আসলা, এবং শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি মানে সবচেয়ে বড় অবাক হই, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখো, সেই সময় শিবির প্রতিষ্ঠা যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, বিজয় কিন্তু সেখান থেকেই সূচনা হয়েছে। শিবিরের বিজয়ের সূচনাও কিন্তু সেখানে। আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান, আল্লাহ কত রকম করেছে আমাদেরকে। বিজয়টা কিন্তু এখান থেকে শুরু, শেষ পর্যায়ে কোথায় গিয়ে বিজয় দাঁড়ায়? সংসদে হয় কোরআনের বাণী পৌঁছবে, সংসদে মাধ্যমে এবং সংখ্যাগরিষ্ঠ ইনশাল্লাহ, আসনের ইনশাল্লাহ, মাধ্যমে ইনশাল্লাহ, ইসলাম ইনশাল্লাহ। বিজয় হবে ইনশাআল্লাহ, এবং সংসদে এই ইসলামপন্থীরা যাবে। এই যে দেখো, সবচেয়ে মজার একটা বিষয়, তুমি ফেসবুকে হয়তো খেয়াল করছো যে ঢাকা যে সমাবেশ হইয়া গেল 8 দলের, এই সমাবেশের পরে যে এই সমাবেশটা হয়েছে, সব দলের নেতা হলতে এভাবে হাত রাখিয়া যখন একটা ছবি দিছে, মনে আছে ডাক্তার শফিকুর রহমান, চরুনের পীর সাহেব, আমাদের মুমিনুল হক সাহেব। মামুনুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ যত 8 দল আছে, 8 দলের নেতৃবৃন্দরা সহ যে ঐক্যবদ্ধ একটা ছবি, এই ছবি সারা বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়েছে। মানুষে কিতা চায়? মানুষে চায় ইসলামী আন্দোলন যারা করে বা ইসলামী সব দল মত আলেম উলামার মধ্যে কিন্তু মানুষ কিন্তু ঐক্য চায়। এই ছবি ভাইরাল হওয়ার ফলে সব খুশি যে আলেম ওলামার মাঝে ঐক্য। এটা যেমন একটা ঈদের আমেজ, আলেমের মাঝে ঐক্য হইলে যেমন সব খুশি, বাম খুশি, ডান খুশি, মানে এক পক্ষ খুশি, মানে যারা খুশি নাই তারা তো খুশি নাই। মানে আমি কইতাম স্যার, আমাদের বাংলাদেশের বড় একটা অংশ তৌহিদিবাদী যারা, বড় একটা অংশ বলতে আমি আপনার ক্লিয়ারলি করলে মনে করেন বাংলাদেশে যদি 50টা দল থাকে রাজনৈতিক দল, তার মধ্যে আপনার 40টা দলই খুশি, 10টা দল হয়তো বা খুশি হইতো না। অখুশি থাকতে পারে, কিন্তু 40টা দলই খুশি। মানে সবাই চায় যে আলেম উলামার মাঝে ঐক্য, ইসলামী আন্দোলন ও হলতর মাঝে ঐক্য হোক। আর এরার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন যদি ঐক্যবদ্ধ যদি আলেম উলামা হয়, মানুষের মাঝে ঈদের আমেজ সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা বিজয়ের লক্ষণ। লক্ষণ লক্ষণ। অবশ্যই আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়টা এই আলেম উলামার মাঝে হাত ধরেই হোক, এই দেশটা যাতে। আর সত্যের পথে হইল গিয়া
ভালো চরিত্রবান ব্যক্তির মাধ্যমে হাতেই কিন্তু এই দেশ নিরাপদ। ইনশাল্লাহ মানুষের ইনশাল্লাহ হইব, দুর্নীতিবাজের হাতে কিন্তু বা দেশ নিরাপদ না। যাই হোক, ইনশাল্লাহ হইব ভাই, ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করবা যে তুই এই কঠিন সিচুয়েশন থাকি মুভমেন্ট করছেন আল্লাহ অবভিয়াসলি ইনশাল্লাহ আশা করতাম পারি আমরা সুদিন পাইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তো ঠিক আছে রোমান ভাই, দীর্ঘ সময় আপনার লগে আলাপ হইলো, আসলে না, ভালো লাগছে, আমারও কথা ভালো কথা লাগছে। আবার আসলা একটু 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 আমরা আড্ডা দিলাম। আমরা আড্ডার মাধ্যমে তাই না? আমরা দেশের কিন্তু মানুষের আসলে দেখলাম। আপনারা মূলত খুব বেশি মিস করি, মানে খলিলপুর ইউনিয়নও আমি যদি জামাত বুঝতাম তাইলে বুঝতাম রোমান ভাই, শেখ সাহেব। ঠিক আছে, আমরা আমরা যারা তৎকালীন সময়ে তোমার ছাত্র শিবিরের যে একটা অবস্থান আছে, এটা তো তোমার নেতৃত্বে যে বিশাল একটা বাহিনী আছে ছাত্র শিবিরের, এখনো নাই। কয়েসের সেই বিশাল বাহিনী কিন্তু এখনো অনুপস্থিত। ইনশাল্লাহ হইব ভাই, ইনশাল্লাহ হইব। আসলে আমরা চাই। পরিবেশ পরিস্থিতির আলোকে এটা আসলে কন্টিনিউয়াস করা গেছে না, আসলে চেষ্টা করা হয়েছে সবে, এরপরেও যারা দায়িত্বশীল আসলা নিঃসন্দেহে আমরা চাইতে অনেক ভালো আসলো দায়িত্বশীল, কিন্তু পরিবেশ প্রতিকূলতার কারণে অনেকটা চেষ্টা করেও পারা গেছে না। ইনশাল্লাহ ডে বাই ডে এই যে বর্তমান ইউনিয়ন শিবিরের সভাপতি সেক্রেটারি অত্যন্ত পরিশ্রমী এবং খুবই খুবই চমৎকার সেক্রেটারি, মেধা। আমি হম। দেখে স্ট্রেঞ্জ হয়ে যাই যে একটা 8 or 9 বাচ্চাটা যখন আমারে ফোন করে, ভাই আমরা এই প্রোগ্রাম গুলো করতাম, সে কি কি উপদেশ বা কিতা কিতা করলে বেটার হইব, মানে আমরা ও জিনিসটা এই শিবিরটাই চাই যে তারা আমরা কাছে কিছু নেও। আসলে আমরা তো দেওয়ার মতো কিচ্ছু নাই ভাই, আমরা দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে আমরা করণীয় কিচ্ছু নাই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে অতীতের তুলনায় শিবির ইনশাল্লাহ 2026 সালে খলিলপুর ইউনিয়নে একটা উর্বরতা আইব ইনশাল্লাহ, আমি শিবিরের দেখতে পাবো। সেক্রেটারি দেন, তার তো এলাকা আমার এলাকা, আমার লাগাবাড়ি, আমার চাচার গ্রুপ ভাই জি সাব্বির। সাব্বির। সে অত্যন্ত মেধাবী, ঠিক আছে, আর একজন কোরআনে হাফিজ, 3-4 বার কোরআনের দাওরা দিছে, কোরআনের একটা খুবই বুলবুলি। অত্যন্ত একজন ইমো যে যা বয়সের আলোকে অত্যন্ত একজন ইমান এবং আমলদার মানুষ। হম। আমি তারে কোরআনের পাখি বলতে পারি, কোরআনের বুলবুলিও বলতে পারি। সে অত্যন্ত ভালো একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বারাকা দিতা, তার মেধা শক্তি দিতা, আর তার মাধ্যমে এবং ইউনিয়নের যারা দায়িত্বশীল আছেন সকলের মাধ্যমে খলিলপুর ইউনিয়ন আরো ইসলামী আন্দোলনের কাজ বেগবান হোক। আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ ইনশাল্লাহ সহযোগিতা করবো, ইনশাল্লাহ। সাপোর্ট দিব, দোয়া করবো ইনশাআল্লাহ। বিদায় জজল নেই। ইনশাল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।